হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। প্রতিবারের মতন এবারও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি নট এক বাট দুখানা ইন্সপিরেশনাল বাচ্চা অন্টারপ্রেনারকে, যারা দুজন বেসিক্যালি পার্টনার্স অ্যান্ড ওরা দুজনে মিলে একটা কোম্পানিকে ম্যানেজ করে যার নাম ইনফ্লুকন ডিজিটাল। ইনফ্যাক্ট আমার এই পডকাস্ট যেটা আমি স্টার্ট করেছি, মানে থ্যাঙ্কস টু দেম, এরাই একদিন আমার কাছে এসে বলে যে দাদা, মানে তোমার কানেকশনস আছে, আমাদের আছে, কেননা তুমি পডকাস্টটা শুরু করো, অ্যান্ড আমাদের নিজের তো সেট আপ আছেই, তো ওখান থেকে কিছু করা যাক। তো থ্যাঙ্কস টু দেম, থ্যাঙ্কস টু রৌনক, থ্যাঙ্কস টু সূর্য, এদের জন্যই আমাদের বা আমার পডকাস্টটা এতদিন ধরে শুরু হয়েছে বা চলছে, এবং আপনাদের যে রেসপন্স পেয়েছি তাতে আমি পার্সোনালি ওভারওয়েলড। নাও কামিং ব্যাক টু দ্য ইনফ্লুকন স্টোরি, আমার সামনে আছে রৌনক। রৌনক, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। থ্যাংক ইউ সো মাচ। তো রৌনক জাস্ট 20-21 বছরের, অ্যাজ আপনারা দেখতে পাচ্ছেন, একখানা বাচ্চার ছেলে, কিন্তু বাচ্চা বললে ভুল হবে। রৌনক আর সূর্য, এই ইনফ্লুকনের পার্টনাররা, এরা আজকের দিনে 1 কোটি টাকার ব্যবসা করছে এবং এরা 15টা এমপ্লয়িকে অনবোর্ড করেছে। 15টা এমপ্লয়ি মানে কিন্তু 15 জন এমপ্লয়ি শুধু নয়, একজনও যদি, মানে একটা ফ্যামিলিতে যদি 4 জন থাকে, তো মানে 15টা ফ্যামিলিতে 60 জন আছে। তো এই দুটো বাচ্চা বাচ্চা ছেলে 60টা পেটের ভার নিয়েছে, যেটা খুব বড় কথা আমার জন্য। তো আর দেরি না করে আমাদের আজকের পডকাস্টটা শুরু করা যাক। তো রৌনক, ইন্ট্রোডাকশন তো আমি দিয়েই দিলাম। একদম। প্রথম কোয়েশ্চেন, তোরা দুজনে, তুই অ্যান্ড সূর্য, তোরা সাউথ পয়েন্টের ক্লাসমেটস ছিলি, তো তোরা কিভাবে বললি বা কিভাবে ভাবলি, কিভাবে এই ব্যবসায় এলি? কিছুটা স্টোরিটা ফানি, কিছুটা মানে অনেস্টলি বলতে গেলে অ্যাক্সিডেন্টালি ব্যবসায় ঢোকা। যদিও ঠিক আছে, আমি সেটাতে পরে আসছি। আমরা দুজনে বেঞ্চমেট ছিলাম স্কুলে, ক্লাস 8, 9, 10। আমরা তার আগে একসাথে ফুটবল খেলতাম। 11-12 আমাদের স্ট্রিম আলাদা হয়ে যায়। সূর্য, ও ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল, ও সায়েন্স পড়তে চলে যায়, আর আমি কমার্সে যাই। তো তারপরে ও ইঞ্জিনিয়ারিং পড়ে, আর আমি কলকাতাতে মাস কমিউনিকেশন পড়তাম। তো ফানি স্টোরিটা হচ্ছে, তখন কোভিড এর টাইম ছিল, 2021। তখন সবে সবে সেকেন্ড ওয়েভ এসছে এরকম একটা। তো যেহেতু আমাদের এখানে অফিস, এখানেই সূর্যাবর বাড়ি, আর আমার বাড়ি এখান থেকে ঠিক 200 মিটার দূরে। তো আমাদের মানে আমার স্পেসিফিক্যালি কোভিড বলে বেশি দূর যাওয়া অ্যালাউড ছিল না বাড়ির থেকে। তো আমরা এখানেই সন্ধ্যাবেলায় বসে আড্ডা মারতাম, এক্স্যাক্টলি আমরা যেখানে আছি। তো এখানেই অফিস স্পেসটা ছিল। তো আমরা সবসময় ভাবতাম যে কি করা যেতে পারে। কখনো কখনো আমরা ভাবতাম যে এমবিএ করব, কখনো ভাবতাম যে সূর্যাবর বাবার ব্যবসা ছিল, সূর্যাবর বলতো না বাবার ব্যবসা করবো না কি করবো। তো এরকম করতে করতে একদিন আমাদের আরেকজন থার্ড বন্ধুও ছিল। তো সে গ্রাফিক ডিজাইনিং পারতো, ওয়েব ডেভেলপমেন্ট পারতো, সূর্যাবর ভিডিও এডিটিং পারতো। তো আমরা তিনজনে বসে এরকম আড্ডা মারতে মারতে আমাদের মাথায় আসে যে আমরা এরকম একটা ব্যবসা করব। তো আমরা 2-4টে স্যাম্পল বানাই, অ্যান্ড তারপর স্যাম্পল বানানোটাই পড়ে থেকে যায় প্রায় 1 মাস ধরে। সেটাকে কি করব আমাদের কোনো মাথায় নেই। তো আমার মাথায় খুব অদ্ভুতভাবে এই চিন্তাটা আসে একদিন বিকেলবেলায়, যে আমি আমার ফেসবুকে ছোটোর থেকে আমি জানি না কেন আমি প্রচুর ফ্রেন্ড অ্যাড করতাম ফেসবুকে। তো আমি মানে 1,500-2,000 ফ্রেন্ড ছিল, আমি সবাইকে একজন একজন করে মেসেজ করতে শুরু করলাম। তো ভেরি লাকিলি, মানে যেটা আমি কোনোদিনও এক্সপেক্ট করিনি, আমাদেরই স্কুলের একজন কারাটে ইনস্ট্রাক্টর, উনি নিজের ফিটনেস ব্র্যান্ড শুরু করছিলেন। তো আমি তাকে টেক্সট করি, সে ফর সাম রিজন আমাদের ওপর ট্রাস্ট করে আমাদেরকে সেই প্রথমবার আমাদেরকে একটা মিটিং করার চান্স দেন। তো ওনার নাম ছিল শ্যামন্তক গাঙ্গুলি। উনি ফিটনেস 2X বলে একটা ব্র্যান্ড তখন শুরু করছিলেন। হি ইজ ওয়ান অফ দ্য হি হ্যাজ রিপ্রেজেন্টেড ইন্ডিয়া এট দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল। তো তার ফিটনেস ব্র্যান্ডটা নিয়ে আমরা প্রথম কাজ করা শুরু করি। তো ফার্স্ট ক্লায়েন্ট আমি ল্যান্ড আপ করি আফটার প্রবাবলি সেন্ডিং 400 কোল্ড টেক্সট মেসেজেস অন মেসেঞ্জার অন ফেসবুক। এরকম ভাবেই কাজ শুরু হয়। ওয়াও। এন্ড এটা কোন বছর? 2021। তো 2021-এ, আফটার গেটিং রিজেক্টেড বাই 400 folks, ফাইনালি ইউ গাইজ ল্যান্ডেড ইউর ফার্স্ট ক্লায়েন্ট। সেকেন্ড ক্লায়েন্ট কবে এলো? সেকেন্ড ক্লায়েন্ট ছিল কোল্ড ভিজিট থেকে। সেটাও খুব ফানি স্টোরি। সূর্যাবর বাবা মা ফার্নিচার কিনতে গেছিলেন একটা ফার্নিচার স্টোরে, সাদার্ন অ্যাভিনিউতে।
তো সেখান থেকে বেরোনোর সময় সূর্যাবর বাবা মা কে তারা বলে, যারা স্টোর ওনার, যে আমাদের ইনস্টাগ্রামটা আপনারা ফলো করবেন। তো সেটা কোনোভাবে সূর্যাবর দেখে আমাকে বললে, এদের ইনস্টাগ্রামটা দেখ, ওটা ভালো নয়, আমরা কথা বলে দেখি। তো আগেন গুগল থেকে নাম্বার বার করে আমি তাদেরকে ডিরেক্ট ফোন করি। তো আগেন লাকিলি এনাফ তারা বলে যে না, আমি 2 ঘন্টার পর কলকাতা থেকে বেরিয়ে যাবো, 8 ঘন্টার মধ্যে আমার দোকানে চলে এসো। তো যেহেতু কাছাকাছি ছিল, আমরা কোনো রকমে, তখন তো ফর্মাল শার্ট ফাটও হতো না, আমরা ভাবছি যে কি পরে যেতে হয় একটা ফর্মাল মিটিং এ। তো যা নয় তাই করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আগেন ফানিলি আমরা একটা অন্য গুগল লোকেশনে পৌঁছে যাই, তার দুটো দোকান ছিল। তো বাট আগেন সে দুটো দোকান কাছাকাছি ছিল, তো সেখানে গিয়ে তাদের থেকে আমরা খুব ঝাড় খাইছে, বলে আমাকে 2 ঘন্টা পর বেরিয়ে যাও, তোমরা এত লেট করছো। তো আমরা সেখান থেকেও আবার তাড়াতাড়ি করে গিয়ে তাদেরকে আমরা বলি যে এই কাজ আমরা করি। তো তারা বলে যে কি কাজ করেছো এর আগে, আমাদের দেখানোর কিছু নেই। ওই 3-4টে স্যাম্পল বানিয়েছিলাম, তাও হোলি দিওয়ালি এসব নিয়ে। তো তারা বলে এগুলো তো কিছুই না, এটা নিয়ে কি হবে। তো আমরা তখন মাথায় আসে যে মানে অন স্পট তখনই আমরা বলি যে ঠিক আছে, আমরা খুবই ইয়াং, বুঝতে পারছি, মানে আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমি আপনাকে হয়তো ট্রাস্ট করতাম না। তো আমি একটা ফ্রি, যদি আপনি আমাকে স্যাম্পল করার চান্স দেন, তাহলে আমি করে দেখাবো। তো থাকার মধ্যে সূর্যাবু একটা মনে হয় জন্মদিনে ডিএসএলআর ক্যামেরা গিফট পেয়েছিল কারোর থেকে। তো সেটা দিয়েই আমরা তার পরের দিন গিয়ে তাকে দেখাই। তো তারপর সে কলকাতায় ফেরার পর তাকে স্যাম্পলগুলো দেখাতে তার ভালো লাগে। তো এইভাবে আমরা সেকেন্ড ক্লায়েন্টকে আমরা ল্যান্ড করি। তো ততদিনে মনে কর তোদের মানে কি কোনো পার্টিকুলার পার্টনারশিপ ছিল বা কোনো কোম্পানি ফরমেশন হয়েছিল? কিচ্ছু ছিল না আমাদের। 33% আমাদের যা টাকা আসতো আমরা তিনজনে ভাগ করে দিতাম। তো তোরা তো এখন দুটো পার্টনার, তো থার্ড পার্টনার কিভাবে উড়ে গেল? থার্ড পার্টনার উড়ে যায়নি। থার্ড পার্টনার আমাদের স্কুলেরই বন্ধু, ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আওয়ার্স এখনো। সে কিন্তু শুনছে, তো ভেবে চিন্তে বল। তো না, সে চাইছিল যে একটু স্টেবিলিটি, সে চাইছিল যে একটু মানে সে ইঞ্জিনিয়ারিং পড়ছিল। তো তার ইচ্ছে ছিল যে তিনি মানে সে কোথাও একটা চাকরি করলে একটা হয়তো বেটার স্যালারি পাবে। তো ইনিশিয়াল ডেজে মানে সেটা তার চয়েস ছিল, তার ফ্যামিলিতে সেরকম সিনারিও ছিল। তো তো সে সেভাবে আমাদেরকে বলে যে কোনো সাপোর্ট লাগলে সবসময় আছে। সে এখনো আমাদেরকে সাপোর্ট করে, বাট ফর্মালি সে নেই আমাদের ওরকম। তো ফর্মালি সে কোন সালে উড়ে চলে গেছিল? 2023। আচ্ছা, 2023-এ তাহলে 33.33 বিকেম 50-50। হুম। তো 2021 থেকে 2023-এর জার্নিটা কেমন ছিল? আমি বলবো না ফিনান্সিয়ালি খুব ভালো ছিল। টু বি ভেরি অনেস্ট, আমাদের ওরকম ইচ্ছেও ছিল না যে বিরাট কিছু। আমরা তখন কলেজে পড়ি, আমাদের তখন টার্গেটটাই ছিল হাত খরচা তুলে নেওয়া। তো মাসে কোনো রকমে আমাদের 30,000 টাকা হয়ে যেত, 10-10-10 করে হয়ে যেত। মানে আমরাই তখন কলেজে বড় লোক ছিলাম আর কি, কারণ বাকি সবাই বাবা মার থেকে টাকা চাইতো, আমাদের হাতে অনেক টাকা থাকতো। তো মানে আমাদের এই বুদ্ধিটাও তখন ছিল না যে কোম্পানিতে একটু টাকা আলাদা করে রাখতে, কোনো কোম্পানিই ছিল না। তো তো 2021 থেকে 23-এ আমরা মোটামুটি 6-7টা ক্লায়েন্টের সাথে কাজ করি। বাট ভালো পার্ট যেটা ছিল যে মানে সেই 6-7 জনের মধ্যে সবাই আমাদের সাথে 6-7 মাস করে কাজ করতো। মানে যেটা এখন অব্দি খুব এস্টাবলিশড ইন্ডাস্ট্রিতেও, মানে এস্টাবলিশড কোম্পানিজ ইন আওয়ার ইন্ডাস্ট্রি, দ্য চার্ন রেট ইজ ভেরি হাই। 3 মাস 4 মাসে ক্লায়েন্ট ছেড়ে চলে যেত, বাট সেই টাইমেও আমাদের সাথে ক্লায়েন্টরা থাকতো। তো সেরকম ভাবে 2023-এর আর্লি, মানে আমি বলবো 1.5 বছর, 21 জুলাই থেকে 23-এর আর্লি, তো তখন সে ডিসাইড করে যে সে আমাদের সাথে কন্টিনিউ করবে না। আচ্ছা, যারা দেখছে ভিডিওটা অনেকেই প্রথমবার দেখছে, যদিও আমি বারবার বলছি যে এই সেটআপটা ইনফ্লুকনেরই। তো ইনফ্লুকনের টিম সূর্য আর রনাক যদি না থাকতো, তাহলে হয়তো আমার পডকাস্টটা করাই হতো না। তো থ্যাঙ্কস টু দেম যে এই পডকাস্টটা ওদের মাধ্যমে, ওদের জন্যই, ওদের সেটআপে করা হচ্ছে। তো রনাক, জার্নিটা তো শুনলাম 21 থেকে 23, 3জন পার্টনার, কিভাবে 2জন পার্টনার হলো সেটাও জানলাম। বাট আমার যেটা কথা সেটা হচ্ছে যে এজেন্সি বিজনেস ইজ ভেরি ফ্রাজাইল, রিটেনশন একদম নেই এই ব্যবসাতে। অ্যান্ড দেয়ার আর, আমার তো মনে হয় যে পুরো ইন্ডিয়াতে সবচেয়ে বেশি অফলাইনে চায়ের দোকান আছে, আর অনলাইনে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি আর ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি আছে। একদম। তো এইখানে তোর কি ভিউ? অ্যাবসলিউটলি, মানে এটাতে আমার 2-3টে পয়েন্ট আছে। একটা হচ্ছে যে মানে আমি এটা আমার অনেক ক্লায়েন্টদেরকেও বলি যে প্রত্যেকদিন মনে হয় 100টা নতুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি খোলে আমাদের শহরে, রাইট, কিন্তু 99টা বন্ধ হয়ে যায়। রাইট। সেটার একটা রিজন আছে। সেটা হচ্ছে মানে আমি যেটা খুব যদি সহজ অঙ্কই বোঝাতে যাই, যে আমি একটা ক্লায়েন্টের থেকে 5,000 টাকা নিচ্ছি ফর এক্সাম্পল। আমি 3টে ক্লায়েন্ট জোগাড় করলাম, আমি মাসে 15,000 টাকা পাচ্ছি। 3টে থেকে যে আমার 5টা ক্লায়েন্ট হলো, আমি মাসে 25,000 টাকা পাচ্ছি। তো 5টা ক্লায়েন্ট তো আমি একা সামলাতে পারবো না, তখন সবাই কি করে, টিম অনবোর্ড করে। সে একটা ভিডিও এডিটর, একটা কন্টেন্ট রাইটার, একটা গ্রাফিক ডিজাইনার তাকে রাখতে হলো। দিস আর দ্য 3 বেসিক পয়েন্টস।
তিনজনকে রাখতেই আমার খরচা হয়ে গেল 15,000 টাকা, আমার হাতে 10,000 টাকা আসছে, আমি খুশি। প্রবলেমটা হয় একসাথে দুটো ক্লায়েন্ট যখন ছেড়ে চলে গেল, আই ক্যানট পে মাই স্যালারিজ এনিমোর। দ্যাট ইজ ওয়াই 99 শাট ডাউন এভরি ডে। And মানে দ্যাট ব্রিংস মি টু আওয়ার 2023 ফার্স্ট কোয়ার্টার কি সেকেন্ড কোয়ার্টারের জার্নি, যখন উই ওয়ার ভেরি লাকি যে উই গট সাপোর্ট ফ্রম ওয়ান অফ সূর্যাবোস রিলেটিভ। আমি প্রবাবলি নাম নিতে পারবো না বিকজ অফ কনফিডেন্সিয়াল রিজনস, বাট মানে উই ওয়ার ভেরি ব্লেসড দ্যাট দ্যাট পার্সন অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম সাপোর্টেড আস। বিকজ তিনি যদি আমাদেরকে সেদিন সাপোর্ট না করতেন, তখন সাপোর্ট না করতেন, হয়তো আমরা এখানে বসে পডকাস্টটাও করতাম না। তো ব্যাপারটা এরকমই ছিল যে তিনি ইন্ডিয়াতে থাকতেন না, তিনি ইউএসএ তে সেরকম একটা বিজনেস খোলার প্ল্যানে ছিলেন। তো আমাদের সাথে কথা হয় অ্যান্ড আমরা বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসি যে আমাদের এখানে যেহেতু স্যালারিজ অনেক কম, আমরা এখান থেকে লোয়ার কস্ট অফ সেলসে আমরা জিনিসটা দিতে পারবো। তো সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এ দ্যাট পার্সন চোজ টু সাপোর্ট আস অ্যান্ড উই আর ইটার্নালি গ্রেটফুল টু দ্যাট পার্সন। তো এটা একটা কারণ। অ্যান্ড দ্য রিজন ওয়াই উই অনবোর্ডেড আ থার্ড পার্টনার অগেন, গোয়িং ফ্রম 3 to 2 অ্যান্ড অগেন টু 3 ওয়াজ দিস রিজন, যে আমরা দেখতাম আমার চোখের সামনে, আমি যেহেতু মাস কমিউনিকেশন পড়তাম, আমার সিনিয়ররা হোক, আমার কলেজের যারা ক্লাসমেট ছিল, সবাই একটা এজেন্সি খোলার চেষ্টা করতো, কিন্তু ওই 2 মাস 3 মাস পর বন্ধ হয়ে যেত। তো রিজনটা আমরা দেখি যে এই চার্নটা, যে ক্লায়েন্ট ছেড়ে গেলে আমি যারা স্যালারিটা দিতে পারি, তো সেই সিচুয়েশনটাই যাতে আমাদের কোনোদিনও আমাদের ব্যবসা বন্ধ না করতে হয়, দ্যাট ইজ ওয়াই উই অনবোর্ডেড দ্য থার্ড পার্টনার অগেন, আ ডিফারেন্ট থার্ড পার্টনার। আমার নিজের পার্সোনাল একটা ভিউ আছে, অ্যান্ড আমি জানি না আগে পডকাস্টে বলেছি কিনা, বাট আমি যাদেরকে মেন্টর করি বা আমার লাইফের যে অভিজ্ঞতা, তাতে আমি এটা দেখেছি যে একজন বানাতে আর বেচতে পারে না, একজন বানাতে পারে, আরেকজন বেচতে পারে। কোনো একজন পার্টিকুলারের জন্য দুটো কাজ করা, ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড এরা দুজন যাদের সাথে আমি আজকে পডকাস্ট করছি, সূর্য অ্যান্ড রনক, আমি এদেরকে অবজার্ভ করেছি বিইতে। এরা দুজনেই বেঙ্গল এন্টারপ্রেনার ইকোসিস্টেমের মেম্বার। আমার অবজারভেশনে মনে হয়েছে যে বাকি এজেন্সির চেয়ে অনেক বেশি ভালো কাজ এরা করছে। অ্যান্ড আমার মনে হয় যে বেঙ্গল এন্টারপ্রেনার ইকোসিস্টেমের ম্যাক্সিমাম ক্লায়েন্টকে এরা অনবোর্ড করেছে। তো সামথিং ইজ ওয়ার্কিং। তুই সেলসে আছিস, হোয়াটস ওয়ার্কিং ফর ইউ গাইস? Again, মানে টু বি ভেরি অনেস্ট, দিস ইজ সামথিং দ্যাট আই হ্যাভ লার্নড ফ্রম ইউ, যে আমি মানে অ্যাজ এ পার্সন আমার সবার সাথে কথা বলতে ভালো লাগে, অ্যান্ড সেটার একটা বাই প্রোডাক্ট হচ্ছে সবার সাথে রিলেশনশিপ বিল্ড হয়। তো সেই রিলেশনশিপটাই কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, সেই মেন্টরশিপটা আমি তোমার থেকেই পেয়েছি, অ্যান্ড এখনো নিচ্ছি, রোজ শেখার চেষ্টা করছি। সো মাই মোটিভ ইজ যে আমি যখন কারোর সাথে কথা বলছি, আমি তার সাথে কোনোদিন এক্সপেকটেশনটা নিয়ে যাই না যে আমি তার থেকে ব্যবসা পাবো। তার কি প্রবলেম, তার ব্যবসায় কি ইস্যু হচ্ছে, সে ব্যবসাটা কিভাবে চালাচ্ছে, আমি তাকে কিভাবে হেল্প করতে পারি। মানে অনেক সিচুয়েশনে আমাদের এরকম হয়, মানে আমাদের অনেক ক্লায়েন্টকে আমরা হয়তো নাও বলি, মানে ক্লায়েন্ট না, মানে পোটেনশিয়াল ক্লায়েন্টকে। সেটার কারণ হচ্ছে, মানে আমার পার্সোনাল বক্তব্য এটাই যে আজকে এক তো ডিজিটাল মানে স্ফিয়ারটাকে আমাদের কলকাতার মার্কেটে বেশি লোক বোঝে না, কারণ সেটা চোখের সামনে দেখা যায় না, মানে ইনট্যাঞ্জিবল জিনিস। তো সেই কারণে লোকেরা ভাবে যে ঠিক আছে, এটা ম্যাজিক ওয়ান্ড, ডিজিটাল মার্কেটিং করবো, কাল থেকে আমার সব স্টক ক্লিয়ার হয়ে যাবে। বাট জিনিসটা তো সেরকম ভাবে হয় না। তো অনেক সময় আমাদেরকে না এই জন্য বলতে হয়, যখন আমি জানি যে তার প্রোডাক্টটা আমি সেভাবে সেল করতে পারবো না, বা সে যদি আমাকে 100 টাকা দেয়, সে 100 টাকার বিনিময়ে সে হয়তো 30 টাকা সেল করতে পারবে, তাহলে তো তার 70 টাকা লস হলো। 70 টাকাটা যদি ব্র্যান্ডিং এফার্টে, যদি ব্র্যান্ড বিল্ডিং হচ্ছে, গুডউইল ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ আ সেপারেট থিং। বাট ইন মোস্ট কেসেস আমি যদি তাকে হেল্প না করতে পারি, দেন উই টেল দেম যে দিস ইজ নট দ্য কারেক্ট টাইম। আমি সবসময় আপনার সাথে আছি টু সাপোর্ট ইউ, বাট উই উইল কাম ব্যাক সামডে লেটার, যখন মাই সার্ভিসেস অ্যাট দ্য প্রাইস পয়েন্ট দ্যাট আই এম অফারিং will be beneficial for your business. So in a nutshell, our entire business is dependent on relationships that we build with the people that we meet. তো এই অবজারভেশনটা খুব দরকার, এই রিলেশনশিপটা বিল্ড করা দরকার, লোককে হেল্প অ্যান্ড সাপোর্ট করাটা খুব দরকার। ও ঠিকই বলেছে। ইভেন আমারও মতে রিলেশনশিপ ইজ ওয়ান অফ দ্য ইন্টেনজিবলস, যেটা পিএল এ রিফ্লেক্ট হয় না, রাইট? বাট তোদের ব্যবসায় অনবোর্ড করার চেয়ে অনেক বেশি টাফ হচ্ছে রিটেন করা। তো আজকের দিনে ডেটা ক্রাঞ্চ তো তোরা নিশ্চয়ই করেছিস, রাইট? হোয়াট ইজ দ্য রিটেনশন রেট? ক্লোজ টু 91%. কেন তারা রিটেন করে তো বা তোদের? Again, because of relationship. রিজনটা একটা হচ্ছে, অফকোর্স কোয়ালিটি অফ সার্ভিস তো আনডিনায়েবল, মানে দ্যাট আই হ্যাভ টু মেনটেন। বাট এরকম অনেক মাস আছে যখন কোনো একটা বিজনেসের ডাউন টাইম চলে, তো সেই ডাউন টাইমটায় সে আমাকে হয়তো
আমাকে সে অ্যাফোর্ড করতে পারবে না। বাট বিকজ অফ দ্য রিলেশনশিপ দ্যাট উই মেনটেন, মোর অফেন দ্যান নট, যেরকম সিজনাল বিজনেসেসে আমরা এরকম ভাবেই সাপোর্ট করার চেষ্টা করি যে আমাদের যে রিটেনারশিপ মডেলে কাজ হচ্ছে, যে রিটেনারশিপটা আমরা চার্জ করি, সেটাকে আমরা অনেক সময় সেই ডাউন টাইমের জন্য উই রিডিউস দ্যাট রিটেনারশিপ অ্যামাউন্ট, যাতে সে বিজনেসটা সার্ভাইভ করলে তো সে আমার ক্লায়েন্ট থাকবে। তো অগেন আমার আনসার এটাতে হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং। অ্যান্ড যারা আমাদের ক্লায়েন্ট হয়তো ছেড়ে চলেও যায়, ইন মোস্ট কেসেস তারা নিজেদের ব্যবসা হয়তো সার্ভাইভ করতে পারলো না, বা দে আর ওয়াইন্ডিং আপ দেয়ার বিজনেস ফর সাম রিজন, কোনো লিগাল লিটিগেশন চলছে, কোনো লিগাল প্রবলেম চলছে। বাট ইভেন ওই রকম সিনারিওতেও আমরা ফ্রি অফ কস্ট আমাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের এটাই মানে আমি এটাই মানি যে আজকে 2 মাস 3 মাস 4 মাস আমি যদি তাকে সাপোর্ট করি, there will be days when my business will also face some problem, হয়তো হবে হয়তো হবে না, so these people will support me during that time. রিসেন্টলি একখানা ইন্টারেস্টিং জিনিস হয়, আমার এক পরিচিত যে আজকের দিনে নো ব্রোকার বলে একটা কোম্পানি চালাচ্ছে, যেটার ভ্যালুয়েশন আজকে প্রায় 10,000 কোটি টাকা। তো আমি রওনাককে বলেছিলাম যে আমি এই মানুষটাকে চিনি, বাট উনি খুব পার্টিকুলার, উনি খুব পাংচুয়াল, ফোন নাম্বার তোকে দিয়ে দিচ্ছি, তুই দেখ যদি ওনাকে মানাতে পারিস, ওনাকে যদি তুই ব্যাঙ্গালোরে গিয়ে মিট করতে পারিস, তুই হয়তো শিখবি, কারণ মানে তোর 20 বছর বয়স অ্যান্ড উনি ওনার লাইফের পিকে। তো ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অ্যান্ড মিটটা কিভাবে হলো, কারণ ইট মাস্ট বি দ্য বিগেস্ট অ্যাকমপ্লিশমেন্ট অফ ইউর লাইফ টিল ডেট। ক্রেজি এক্সপিরিয়েন্স। সামনে সামনে দেখে বল, কারণ, কারণ অনেকে ইন্সপিরেশন পাবে। ব্যাপারটা হচ্ছে যে মানে ওনাকে আমি যখন তোমার থেকে ফোন নাম্বারটা পেয়ে ফোন করি, সামনে সামনে, কারণ এটা আমিও শুনতে চাই। প্রথমবার আমি যখন তাকে ফোন করি, তো আমি আমার নিজেকে ইন্ট্রোডিউস করি, আমি বলি যে আমার এরকম, আমি কলকাতা থেকে একটা স্টার্ট আপ করার চেষ্টা করছি, আমি একটা ব্যবসা করার চেষ্টা করছি, আমার এই সার্ভিসেস। তো আমি আপনার সাথে কোনোভাবেই সার্ভিসেস রিলেটেড কথা বলতে চাই না, আমি আপনার থেকে শিখতে চাই, আমি আপনার থেকে মেন্টরশিপ চাই, কারণ আপনি এতটা কিছু অ্যাকমপ্লিশ করেছেন, তো আপনার থেকে আমি যদি কিছু আধ ঘন্টাও সময় পাই, সেটা আমার জন্য খুব বেনিফিশিয়াল হবে। তো সে আমাকে তখন বলে যে আমি ঠিক আছে, কিন্তু তুমি তো কলকাতায়, ব্যাঙ্গালোরে আমি আমি এখন ব্যাঙ্গালোরে থাকবো এই টাইম থেকে এই টাইম, তো আর তারপর আমি হয়তো ইন্ডিয়ার বাইরে যেতে পারি, ব্যাঙ্গালোরের বাইরে যেতে পারি, তো তুমি কি করে দেখা করবে? তো আমি তাকে বলি যে ব্যাঙ্গালোর চলে আসবো। তো আমি তার কাছে দেখা করতে আমি অ্যান্ড সে বলে যে মানে যেটা এখনো আমাকে বলতে গেলে আমার গায়ে কাঁটা দেয়। তো আমি তখন তাকে বলি, অ্যান্ড তখন সে আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কি কি সার্ভিসেস প্রোভাইড করো, তোমার কি ডোমেন অফ ওয়ার্ক? তো আমি তখন তাকে বলি যে আমার মার্কেটিং অ্যান্ড টেক। তো সে বলে আমি তো এগুলোর ব্যাপারে কিছুই জানি না, তুমি তাহলে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো চলে এসো, আমি তোমার থেকে কিছু শিখতে চাই। তো এটা আমার কাছে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল যে সামওয়ান হু ইজ রানিং আ কোম্পানি ওয়ার্থ 10,000 crores, মানে তার তার 1/10,000 টাইম হয়তো আমার ভ্যালু হবে, সে আমাকে বলছে যে আমি তোমার থেকে শিখতে চাই। তো আমি আরো এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি ব্যাঙ্গালোর চলে গিয়ে তার সাথে দেখা করার চেষ্টা করি। So, কি হয় আলটিমেটলি, হোয়াট ট্রান্সপায়ার্ড? মিটটা হয়? মিটটা হয়। তো অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্গালোর ট্রাফিক ছিল, ফানি স্টোরি। মানে ব্যাঙ্গালোর যারা জানে না, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এন্ড ব্যাঙ্গালোর সিটি বোথ আর ডিফারেন্ট প্লেসেস, রাইট? হ্যাঁ, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট তো ব্যাঙ্গালোরই নয় আমার মনে হয়। তো আমি তার সাথে যখন দেখা করতে যাই, আমি যেখানে থাকছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, তো যাতে আমার হোটেল খরচা না হয় আমি একজন বন্ধুর বাড়িতেই থাকছিলাম। তো সেখান থেকে আমি 1.5 ঘন্টা প্রায় ট্রাভেল করে যাই। এবার 1.5 ঘন্টা ট্রাভেলিং টাইম আমি কলকাতাতে তো ইউজুয়ালি হয় না, তো আমি আধ ঘন্টা লেটে ওখানে পৌঁছাই। তো আমি খুব ভয় ছিলাম যে 10,000 কোটি টাকার একজন মানুষ আমাকে কি বলবে। তো সে বলে যে আরে তুমি তো আগে চলে এসছো, ব্যাঙ্গালোরে সবাই 1 ঘন্টা লেটে আসে, তো তুমি আর আমাদের আধ ঘন্টার স্লট ছিল, মানে আমি সারাক্ষণ ওনার সাথে মিটিং করতে করতে দেখছি ওনার ফোনে অ্যালার্ম বাজছে। সো অগেন হোয়াট ওয়াজ ক্রেজি ওয়াজ হোয়াট ওয়াজ সাপোজ টু বি অ্যান হাফ অ্যান আওয়ার মিটিং এন্ডেড আপ বিং আ 1.5 hour মিটিং। তো মানে আমার জীবনে যা যা প্রশ্ন ছিল আমি মনে হয় তাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, and he was kind enough to answer each and every one of them. So he is someone that I look up to and I will continue to look up to. And মানে আমি ওই 1.5 ঘন্টায় হয়তো জীবনে যা শিখেছি আমি আমার জীবনের লাস্ট 20-21 বছর বয়সে হয়তো তাই শিখি। তো এরকম একজন মানুষ মিস্টার অমিত আগরওয়াল। তো কি লার্নিং তার থেকে? আমি তাকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করি। তো ফার্স্ট প্রশ্ন যেটা আমার এখন মাথায় আসছে, যে আমি তাকে জিজ্ঞেস করি যে তার স্টোরিটা কি। তো তার স্টোরিটাও খুব ইন্সপায়ারিং, যে সে যখন শুরু করে 2013-তে, তো ফার্স্ট তিনি যেখানে অফিস রেন্ট করেছিলেন, সেখানে লোকাল কোনো পার্টি বা কোনো কমিউনিটি তাকে আধ ঘন্টায় অফিস বন্ধ করিয়ে দেয়। সেখান থেকে একটা খুব ছোট অফিসে যান,
সেখান থেকে দে হ্যাভ আ 6 স্টোরি অফিস টুডে। তারপর উনি নিজের ফার্স্ট ইনভেস্টমেন্ট পান, কোনো একটা গ্যাদারিং ছিল, তো উনি আর ওনার দুটো পার্টনার দুজন মিলে ডিসাইড করেন যে এই পার্টিকুলার মানুষের থেকে আমার ফান্ডিং দরকার। কিন্তু সেই পার্টিকুলার মানুষের আশেপাশে সবসময় 100 জন লোক ঘুরছিল। তো তারা ডিসাইড করে যে উনি যখন বাথরুমে যাবেন, ওই বাথরুমে গিয়ে আমি তাকে ক্র্যাক করবো। এন্ড লাকিলি ফার্স্ট ইনভেস্টমেন্ট চেক কেম ফ্রম দ্যাট পার্সন এন্ড অন দ্যাট ডে। তো এরকম যদি কারো পারসুয়েশন হতে পারে, এই পারসুয়েশন ইজ সামথিং দ্যাট আই লার্ন ফ্রম হিম। দেন আমি তাকে সেলস এর ব্যাপারে জিজ্ঞেস করি, বিকজ আমি পার্সোনালি আমাদের কোম্পানির সেলস দেখি। আমি তাকে জিজ্ঞেস করি যে কোন টাইমে সেলস টিম অনবোর্ড করা উচিত। তো উনি এক লাইনে জিনিসটা বলেন, যেদিন তোমার মনে হবে যে তোমার আরেকটা রওনা হলে ভালো হয়, সেদিন তুমি একটা সেলস টিম অনবোর্ড করবে, তার আগে নয়। তো এরকম ছোট ছোট অনেক জিনিস আমার কাছে পুরো নোট বানানো থাকে। ইউজুয়ালি এটা আমার একটা অভ্যাস, আমি যার সাথে সারাদিন কথা বলি, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার ফোনে পুরো নোটটা রাখি, এন্ড সেটাকে আমি চ্যাট জিপিটিতে দিয়ে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য কমন পয়েন্টস, হোয়াট ইজ দ্য কমন লার্নিং। তো এই জিনিসটা প্র্যাকটিসটা আমি করি। তো ওনার থেকে প্রচুর জিনিস শিখেছি অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু মোর। একটা মুভি দেখেছিলাম 2008-এ, মানে যদি মুভিটা আমার মনে হয় যে ওয়াজ মাচ আহেড অফ ইটস টাইম, ইট ওয়াজ আ ফ্লপ মুভি, বাট আমাকে মাথায় হিট করেছিল। মুভির নাম ছিল রকেট সিং সেলসম্যান অফ দ্য ইয়ার, অ্যান্ড মেন অ্যাক্টর ছিল রণবীর কাপুর। মুভিটা দেখেছিলি? দেখেছিলাম, বাট আমার প্লটটা খুব একটা মনে নেই। আচ্ছা, যাই হোক, অডিয়েন্সদের জন্য বলছি, রৌনকের জন্য বলছি, সূর্যর জন্য বলছি যে মানে তখন তো স্টার্ট আপ কালচার ছিল না, 2008 নয়, বাট ইটস আ মাস্ট ওয়াচ মুভি। ইউ আর দি সেলসম্যান, তো সেলস পিচ কিভাবে করিস, অ্যান্ড কতগুলো মিটিং এর পরে একটা ক্লায়েন্ট কে তুই আলটিমেটলি ক্র্যাক করে অনবোর্ড করিস, অ্যাভারেজ করেছিস? হ্যাঁ, মানে আই উড সে, মানে আমার আই উড সে দিস উইথ আটমোস্ট হিউমিলিটি, যে আমি 10টা মিটিং করলে আমার 7টা ক্লায়েন্ট অনবোর্ড হয়। তো ইউজুয়ালি সেটা খুবই কম হয় জেনারেলি, বাট সেটার রিজনটাও অন্য। আমি বলবো যে আমি ইউজুয়ালি যাদের সাথে মিটিং করি, মানে দুটো ভাবে একটা সেলস মিটিং করা যায়, একটা হয় ইন্টারেস্ট, একটা হয় ইন্টেন্ট। তো আমার আজকে ইন্টারেস্ট আছে আমি ডিজিটাল মার্কেটিং করবো, তো তাহলে আমি 10টা এজেন্সিকে নিয়ে বসে আমি উইন্ডো শপিং করবো। বাট যাদের ইন্টেন্ট থাকে, তারা ইউজুয়ালি টু দ্য পয়েন্ট নিজেদের ব্যবসা কিভাবে ডিজিটাল মার্কেটিং হেল্প করতে পারে, কিভাবে টেক হেল্প করতে পারে, তারা সেগুলো অলরেডি ভেবে থাকে। তো তাদের কাছে আমার ব্যবসাটা নিয়ে যাওয়াটা ইজ মাচ মোর ইজিয়ার। তো আমি সেরকম টাইপের লোকেদেরকে আইডেন্টিফাই করে তাদের সাথে আগে কথা বলে তারপর তাদের সাথে মিটিং এ যখন বসি, ইট ইজ আ ইজিয়ার জার্নি ফর মি। যে তাদেরকে কনভিন্স করাটা অনেক বেশি ইজিয়ার হয়, কারণ তারা অনেকটা হাফ কনভিন্স থাকে যে দে নো দ্যাট দে রিকোয়ার ইট। তো অ্যান্ড যারা জানে না তারা কিভাবে রিকোয়ার করতে পারে, মাই সেলস পিচ ইজ অলওয়েজ, আমি যেটা আগেও বললাম, যে হাউ আই ক্যান হেল্প দেম। আমি যদি কোনোভাবে তাদেরকে হেল্প করতে পারি, তারা 10 টাকা খরচা করে কোনোভাবে যদি 12 টাকা রোজগার করতে পারে, দেন আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট টু হেল্প দেম আউট। এবার সেই 12 টাকাটা সেলসও হতে পারে, সে 12 টাকাটা গুডউইলও হতে পারে, সে 12 টাকাটা ব্র্যান্ড বিল্ডিং হতে পারে। তো ইন ইদার অফ দিস ওয়েজ আই নিড টু হেল্প মাই ক্লায়েন্ট টু অনবোর্ড দেম। অ্যান্ড মাই সেলস পিচ ইজ ইউজুয়ালি যে আমি তাদেরকে আমি কিভাবে হেল্প করতে পারি, দ্যাট ইজ একটা জিনিস। তাদের ব্যবসায় কি প্রবলেম, আমি তাদেরকে অন্য কিভাবে হেল্প করতে পারি। অ্যান্ড মানে এটা গল্প করার মতো, আমার একটা শখের জিনিস, আমার একটা নেশার জিনিস, যেমন লোকের সাথে কথা বলতে ভালো লাগে। তো আমি এভরিডেই নতুন নতুন লোকের সাথে কথা বলে তাদের সাথে এরকম ভাবে আমার ব্যবসা নিয়ে কথা হয়। আর ইউ দ্য লোন উলফ ইন সেলস, মানে তুই কি নিজের Absolutely. অর্গানাইজেশনের অনলি সেলসম্যান? একমাত্র আমি। ওকে, দ্যাটস নাইস। চল তোকে একটা কুইজ করি, আমি ক্যামেরার সামনেই করি। এটা মানে ইন্ডিয়ান ইঙ্ক বা ইন্ডিয়ান কর্পোরেট কালচারে একখানা ম্যাসিভ শিফট বা ট্রান্সফরমেশন এনেছিল আইটি ওয়ার্ল্ডে। ব্যাপারটা হচ্ছে এরকম, 1980 বা 81-এ বর্ন, আচ্ছা। 1991-এ একটা অ্যাকুইজিশন অফার পেয়েছিল 5 কোটি টাকা। 93-94-এ এদের আইপিও আসে, ভ্যালুয়েশন ছিল 53 crores, আন্ডার রাইট হয়েছিল, মানে পুরো আইপিওটা সাবস্ক্রাইব হয়নি। তো ইনাম মানে ওদের যে মার্চেন্ট ব্যাংকার, সেই ওটাকে আন্ডার রাইট করেছিল, মানে নিজে থেকে পয়সা ঢেলেছিল। ভাব এত খারাপ অবস্থা। সেই কোম্পানিটা যেটার 2000 বা মানে রাদার 1990-তে যেটা 5 কোটির অ্যাকুইজিশন অফার পেয়েছিল নেয়নি, যেটা 1993-তে আইপিও এনেছিল 53 কোটির ভ্যালুয়েশন, যেটা আন্ডার সাবস্ক্রাইব ছিল, যেটার ভ্যালুয়েশন হয়ে দাঁড়ায় 2000 সালে 58,000 কোটি টাকা। আমি কোন কোম্পানির কথা বলছি? ইনফোসিস হ্যাজ টু বি। রাইট। মানে ইনফোসিস আমাদের ডোমেনে যারাই কাজ করে তাদের জন্য একটা বিরাট ইন্সপিরেশন। আই মাইট বি রং, কারেক্ট মি ইফ আই এম রং, আজকে মনে হয় ইনফোসিস 14 না 15 লাখ কোটি টাকার কোম্পানি। অতটাও না, মোটামুটি আজকের দিনে আমাদের তো প্রত্যেকদিন দাম ফাম দেখতে হয় না, আমার স্টক মার্কেটের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো 6.5 লাখ কোটি টাকা মতো হবে, মানে আমি যা রিসেন্ট দেখেছিলাম। বাট স্টিল মানে 5 কোটি টাকার অফার যে রিজেক্ট করেছিল,
তার আজকের দিনে ভ্যালুয়েশন ইজ আ মাইন্ড বগলিং 6.62 লাখ crores. অ্যাবসলিউটলি, মানে ইনফোসিসের স্টোরিটা আমার কাছে একটা মেজর সোর্স অফ ইন্সপিরেশন। মানে যখন সুধা মূর্তি আর নারায়ণ মূর্তির আমরা যখন আমি তাদের ইন্টারভিউ গুলো দেখি, তাদের আর্টিকেল গুলো পড়ি, কিভাবে তারা স্টার্ট করেছিল, অ্যান্ড আজকাল অনেক কলেজে অনেক সেমিনারে তারা যান, তো তারা যখন তাদের স্টোরিটা বলেন, মানে ইট গিভস মি গুজ বাম্পস অ্যান্ড আই ক্যান অনলি লার্ন ফ্রম দেম, আর কিছু বলার নেই। তো এইবার ইনফোসিসের স্টোরিটা সামনে আনার আমার এটাই মোটিভ যে একটু ক্রিটিসিজম আমার মনে হয় করা দরকার, কারণ মানে আমাদের দেশে আজকের দিনে প্রায় 140 কোটি প্লাস পপুলেশন আছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের প্রোডাক্টের জন্য বিখ্যাত নই। আমাদের দেশে অনেস্টলি টেকনোলজি নেই। ইনফোসিস, উইপ্রো, টিসিএস and so-called other companies, they are basically outsourcing companies. মানে গেমটা যদি আমি খুব সংক্ষেপে বলি, and এটা আমি না, এটা মানে যারাই এই ফিল্ডে আছে তারাই জানে, আমরা ওই এরাতে উই প্লেড দি লেবার আর্বিট্রাজ গেম। ভাবুন যে ইউএসএ তে একটা কাজ হয়তো $100 হতো, সেটা আমাদের থ্যাঙ্কস টু আওয়ার চিপ অ্যান্ড এফিসিয়েন্ট লিভার, এই ইনফোসিস অ্যান্ড টিসিএস অ্যান্ড উইপ্রো এরা $10 কোটি ছেড়ে দিত। দ্যাট রেজাল্টেড ইনটু ম্যাসিভ সেভিংস ফর দ্য ইউএস কাউন্টারপার্টস, রাইট? অ্যান্ড এর জন্যই এই ব্যবসাগুলো ফ্লারিশ করে। না হলে আমি যদি কাউকে কোয়েশ্চেন করি, আমাদের প্রোডাক্ট কোম্পানির নামই বলতে পারবে না, রাইট? একটা হয়তো ফিনাকেল আছে, বা একটা হয়তো ট্যালি আছে, রাইট? এছাড়া কিছুই নেই। তো আমার এত কিছু বলার এটাই উদ্দেশ্য যে আজকের দিনে যে ম্যাসিভ ডিসরাপশনটা হচ্ছে থ্যাঙ্কস টু দি অ্যাডভেন্ট অফ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক ডিজিটাল এজেন্সি রিডান্ডান্ট হয়ে যাবে, অনেক জিনিস উঠে যাবে। এখানে তোর কি ভিড়? ব্যাপারটা হচ্ছে যে এআই নিয়ে আজকে যে চারিদিকে মাতামাতিটা হচ্ছে, মানে এটার একটা গুড অ্যান্ড ব্যাড পার্ট আছে, সেটাতে আমি পরে আসছি। এআই হ্যাজ বিন দেয়ার ফর দ্য লাস্ট 10-15 ইয়ার্স। যেটা এখন নতুন এসছে সেটা হচ্ছে ওপেন সোর্সড এআই, যে আজকে আমি একটা এআই মডেল নিয়ে আমি নিজের মতো করে কাজকর্ম করতে পারবো। তো মানে এটা সব জায়গাতেই আমরা ইন্টারনেটেও পড়ি যে এআই ইজ নট গোয়িং টু রিপ্লেস হিউম্যানস, দি হিউম্যান ইজ গোয়িং হু ইজ গোয়িং টু ইউজ এআই উইল রিপ্লেস দ্য হিউম্যান হু ইজ নট গোয়িং টু ইউজ এআই। রাইট। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের কাজেও উই এমব্রেস এআই, উই ইউজ এআই ইন দ্য বেস্ট ওয়ে পসিবল, যাতে আমরা টাইম সেভ করতে পারি, কস্ট সেভ করতে পারি, অ্যান্ড ইট হ্যাজ মেড আওয়ার লাইভস হেল লট অফ ইজিয়ার। অ্যান্ড সেম উইথ এজেন্সিজ, যারা এআইটাকে এমব্রেস করতে পেরেছে। যারা করতে পারেনি, মানে এটা হতে পারে যে যখন .com বুম এসেছিল 2000-এ, যখন তারা দ্য পিপল হু মিস দ্য ট্রেন, বাট পিপল হু কুড অ্যাডাপ্ট অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম, দে আর ডুইং ব্রিলিয়েন্টলি ওয়েল টুডে। And আমার টেক হচ্ছে যে in the years or the days to come, people who can adapt to AI, who can adapt to newer technologies, will be the new Google, the new Microsoft, the new Apple. রাইট। আরেকটা যে প্রবলেম আমি তোর ব্যবসাটাই বুঝেছি, বাট এই ডিজিটাল এজেন্সি ব্যবসায় বুঝেছি, তোরা স্টার্টআপদেরকে ক্যাটার করিস, Right. অ্যান্ড আগেন স্ট্যাটস বলছে 100টার মধ্যে 95খানা স্টার্টআপস মারা যায় Right. 5 বছরের মধ্যে, রাইট? Right. Right. তো তোদের ওয়ান পার্ট অফ দ্য টার্গেট অডিয়েন্স যাদের জন্য তুই কাজ করছিস, তারা যদি মারা যায়, ক্লায়েন্টটা হাতছাড়া হলো, ক্লায়েন্ট লস হলো। True. আরেকটা দিক হচ্ছে যারা বড় কোম্পানিজ, মনে কর যাদের 80-100 কোটি টাকা সেলস, তারা কিন্তু ইন মোস্ট প্রবাবিলিটি, আমার যা এক্সপিরিয়েন্স, কোনো ডিজিটাল এজেন্সি হায়ার করবে না, তারা নিজেদের একখানা ব্যাকএন্ড ক্রিয়েট করবে। Absolutely. তো তোদের ট্যাম কি ইন বিটুইন? Absolutely, মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক কারেক্ট যে there are a lot of legacy business যাকে বোঝায়, যেগুলো লাস্ট 20 বছর, 30 বছর, 40 বছর ধরে চলছে, অ্যান্ড তারা সেই টাইমে শুরু করেছিল যখন ডিজিটাল বা অনলাইন কিছু ছিল না। তো তারা পিওরলি অফলাইন বিজনেস করে তাদের ব্যবসাটাকে বাড়িয়েছে। আর আজকে যখন এই স্টার্টআপরা আসে, তারা এই ডিসরাপশনটা ফেস করে যে তারা তাদের সাথে কম্পিট করে উঠতে পারে না, তাদের কাছে এক্সপার্টাইজটা নেই ইনহাউস, যে সে একটা ইনহাউস টিম, যেটা তুমি বললে ইনহাউস ব্যাকএন্ড টিম মেনটেন করবে। At the same time, they want to keep up with the market trend. So what do? They come to agencies like us. যে তাদের কাছে যেহেতু ইনহাউস টেকনোলজি বোঝানোর, বাট সেই এই টেকনোলজিটাকে হ্যান্ডেল করার ক্যাপাসিটি, কেপেবিলিটি বা নলেজটা নেই, তো তারা তো একটা ইনহাউস টিম রাখতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম তারা এইরকম টাইপের একটা কম্পিটিশন ফেস করছে, তো তখন তারা
আমাদের মতো এজেন্সির কাছে এসে এই টাইপের টেকনোলজি, এই টাইপের নলেজটাকে বা এই টাইপের কাজগুলোকে আমাদের থ্রু দিয়ে করানোর চেষ্টা করে। মানে তুমি এক্স্যাক্টলি যেটা বললে যে একটা স্টার্ট আপ মানে একটা স্ট্রাগলিং ফেজে থাকে যখন তার 2-3 কোটি টাকার সেল এরকম টাইম অবধি। অ্যাগেন এট দ্য সেম টাইম যখন কারোর 100 কোটি টাকা আমি বলবো না, এগুলো 50 কোটি প্লাস হয়ে গেলেই দে ক্যান অ্যাফোর্ড অ্যান ইনহাউস টিম। তো এর মাঝখানে যে আমি যদি বলি 5 থেকে 50 কোটির এই মার্কেটটা, it's a huge market with a lot of legacy businesses or people যারা এই টাইমটায় মানে সে তো নিজের ব্যবসা করছে, ডিজিটাল মার্কেটিং তার ফোটে নয়, ওয়েব ডেভেলপমেন্ট তার ফোটে নয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট তার ফোটে নয়, অ্যাপ ডেভেলপমেন্ট তার ফোটে নয়। তো সে একজন এমপ্লয়িকে যে হায়ার করবে, সে তাকে যেটা বলছে যেটা ঠিক না ভুল, ইজ দ্যাট দ্য অপটিমাম আনসার টু ইয়োর প্রবলেম? তো তখন তারা আমাদের মতো এজেন্সির কাছে আসে, যেখানে তারা আমাদের হেল্পটা নিয়ে নিজেদের বিজনেসটাকে গ্রো করে, সাস্টেন করে, কমপ্লিট করে উইথ দিস স্টার্টআপস। 20-21 বছর বয়সে যে ব্যবসায়ী হোক, সার্ভিসেসে 1 কোটি টাকার ইয়ারলি ব্যবসা করা বড় ব্যাপার। তো আজকের দিনে তোদের কতগুলো ক্লায়েন্ট আছে অ্যান্ড তোর জিওগ্রাফিক্যাল পেনিট্রেশন কি? আমাদের অনগোয়িং প্রজেক্টস রিটেনারশিপে এখন ক্লোজ টু 28 to 30 অ্যান্ড অনগোয়িং প্রজেক্টস আমি বলবো ক্লোজ টু 60 ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ বানিয়ে। অ্যান্ড জিওগ্রাফিক্যাল পেনিট্রেশন বলতে ইন্ডিয়ার মধ্যে কলকাতা constitutes of close to 70% of our clients, and baki 30% is from rest of India like Bombay, Bangalore, Mumbai, Bangalore, Delhi, মেজরলি এই তিনটে জায়গা থেকেই, দিল্লি, গুরগাঁও, নয়ডা, এই এরিয়াটা থেকে। অ্যান্ড ইন্ডিয়ার বাইরে আমাদের দুবাইতে ভালো কাজ হয়, ইউএসএ তে ভালো কাজ হয়, উই হ্যাভ আ কাপল অফ ক্লায়েন্টস ফ্রম ইউকে এজ ওয়েল। তো ইন্ডিয়ার বাইরে এরকম জায়গাগুলো থেকে আমাদের কাজ হচ্ছে। দুবাই শুনে যেটা মনে হচ্ছে, আমি যেহেতু নিজে পার্সোনালি দুবাই অনেকবার গেছি, আর আমার মনে হয় যে ইন্ডিয়া থেকে এত সামনে, বম্বে থেকে ইনফ্যাক্ট জাস্ট 2.5 ঘন্টা, প্রত্যেকের অ্যাটলিস্ট একবার দুবাই যাওয়া উচিত। বাট দুবাই এর একখানা ড্রব্যাক হচ্ছে, দুবাই যদিও রিয়েল এস্টেট ইন টার্মস অফ পশনেস ইন্ডিয়ার থেকে অনেক গুণ এগিয়ে, কিন্তু ইন টার্মস অফ টেক বা সফটওয়্যার দুবাই ইন্ডিয়ার চেয়ে হয়তো 10-15 বছর পিছিয়ে। ইনফ্যাক্ট আমি দুবাইয়ের প্রচুর বড় কোম্পানিকে জানি যারা এখনো মান্ধাতা আমলের এক্সেল শিট এখনো ব্যবহার করে। তো দুবাই মার্কেটে কেমন টার্গেট তোর? দুবাই ইজ ওয়ান অফ আওয়ার বিগেস্ট টার্গেটস। সেটা রিজনটা এক্স্যাক্টলি তুমি যেটা বললে, যে দুবাই তো লাস্ট 20-30 বছরে ডেভেলপ হয়েছে। তো একটা কান্ট্রি ডেভেলপ করতে তার বেসিক নিডস গুলো ফুলফিল করাটা সব থেকে বেশি দরকার হয়। তো দ্য লোকালস ইন দুবাই, তারা মেজরলি গভর্নমেন্ট অফিসিয়ালস হয়, তারা আর্মিতে সার্ভ করছে, নয়তো তারা বিউরোক্রেটিক কোনো পজিশনে আছে। তো টেকনোলজিকে এমব্রেস করার জন্য বা টেকনোলজিতে যেই নলেজটা দরকার সেটার জন্য যেই এফোর্টটা দিতে হয়, তারা সেই টাইমে দিতে পারেনি টু গ্রো দ্য ইকোনমি। অ্যান্ড সেই নলেজটা বা সেই ব্রেন ড্রেনটা আমাদের ইন্ডিয়া থেকেই হয়। যারা আমাদের এখানে অনেক পড়াশোনা করে, যারা খুব শিক্ষিত, যারা খুব ভালোই নলেজটা আছে, তারা ইউজুয়ালি দুবাই, ইউকে, ইউএস এই টাইপের কান্ট্রিজে চলে যায়। তো দুবাই ইজ আ ভেরি বিগ মার্কেট ফর আস বিকজ অফ ওয়ান রিজন দ্যাট ইউ হ্যাভ অলরেডি মেনশন, যেটা হচ্ছে যে প্রাইস আর্বিট্রাজ। যেটা ইনফোসিস আজ থেকে 30 বছর আগে করেছে, সেইটা আজকেও পারজিস্ট করে। যে আমরা যে কাজটা ইন্ডিয়াতে 100 টাকায় করি, সেই সেম কাজটা দুবাইতে 350 টাকায় হয়, ইউকেতে 400 টাকায় হয়, ইউএসএ তে 500 টাকায় হয়। অ্যান্ড আমাদের এখানে থ্যাঙ্কস টু দ্য চিপ লেবার দ্যাট উই হ্যাভ অ্যান্ড দ্য মানে আমাদের এখানে সবকিছু যেহেতু দাম কম, উই ক্যান সাস্টেন আ ভেরি গুড টিম। কম দামে তারা কাজ করতে রাজি হয়। তো আমি অ্যাজ আ কোম্পানি উই ক্যান টেক অ্যাডভান্টেজ অফ দ্য প্রাইস আর্বিট্রাজ। আচ্ছা, একটা কথা বল, মানে দিস ইজ আ ভেরি জেনারিক কোয়েশ্চেন, মানে তুই কেন ডিসাইড করলি যে তুই ব্যবসা করবি, প্লাস হোয়াট আর ইউর লার্নিংস, প্লাস ফলো আপ কোয়েশ্চেন হচ্ছে আমার যে তুই তোর সমবয়সী বা একখানা 20 বছরের রৌনককে যে ওই ব্যবসা করতে চায় বা যে কোনো ধরনের ব্যবসায় করতে চায়, তাকে কি সাজেশন দিবি? আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে কেন ব্যবসা করলাম। তো সেটার 2-3টে রিজন হতে পারে, সবকটাই খুব ইম্যাচিওর রিজন। একটা বাদ দিয়ে আমি বলবো যে প্রথম রিজনটা ছিল হচ্ছে যে আমার বাড়িতে আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে সবাই ব্যবসা করে, আর একমাত্র আমার বাবা সারা জীবন সার্ভিসে ছিলেন, মানে লাস্ট 10 বছর আগে। উনিও কিন্তু শুনছেন, ভেবে চিন্তে কথা বল। তো না, আমার এটা মনে হতো যে মানে যদিও আমার কোনোদিনও কোনো অসুবিধা হয়নি, আই অলওয়েজ হ্যাড ফুড অন মাই প্লেট অ্যান্ড রুফ ওভার মাই হেড, তো কান্ট কমপ্লেন।
বাট আমার এটা মনে হতো যে যখন মানে আমি যখন ছোট বয়সে ক্লাস 4-5 পড়তাম, আমার বাবা তখন চাকরি করতেন, কিন্তু যারা ডায়েরিতে আমাদের স্কুল ডায়েরিতে বছরের প্রথমে লিখতে হতো যে বাবা মার প্রফেশন কি, তো যেই বাচ্চারা লিখতো যে বিজনেস, তাদেরকে অন্য চোখে দেখা হতো যে তারা নাকি বিরাট বড় লোক। তো আমার এটা মনে হতো যে আমি যদি বড় লোক হতে চাই তাহলে আমাকে ব্যবসায়ী করতে হবে। আর থার্ড রিজন আমি বলবো যে, সেকেন্ড রিজন আমি এটাই বলবো যে আমি ছোটর থেকে এটাও দেখতাম যে আমাদের স্কুলে বা আশেপাশে সবাই বলতো যে বাঙালিদের দ্বারা ব্যবসা হয় না। তো এই একটা মিথ আমার খুব ব্রেক করার ইচ্ছে ছিল। আমি জানি না আমি করছি বা করতে পারবো কিনা, বাট আমার এটাই উদ্দেশ্য যে আমি আই উইল গিভ ইন মাই 100% টু ব্রেক দিস মিথ। তো মানে নাথিং এগেনস্ট এনি কমিউনিটি, অন্য কমিউনিটির লোকেরা আমার হয়তো বিগেস্ট সাপোর্টার আজকে, বাট আমার নিজের কমিউনিটির জন্য আমার মনে হয় এটা আমার করার খুব ইচ্ছে ছিল। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে আমার কি কি লার্নিং বলতে গেলে আমি বলবো যে সবসময় খুব ওপেন থাকা উচিত নতুন এনকাউন্টার বা নতুন এক্সপিরিয়েন্সেস এর থেকে। মানে সেই নতুন এক্সপিরিয়েন্স থেকে কত নতুন লোক চেনা যায়, তাদের থেকে এত কিছু শেখা যায়, মানে সেটা কোনো গতানুগতিক এমবিএ করে তো শেখা যায় না। বা মানে হিউম্যান ইন্টারাকশন থেকে যা জিনিস শেখা যায়, যে সেই লোকটা কেন সেই সেই কথাটা বললো বা সেটার পিছনে কি রিজন, এই জিনিসগুলো থেকে মানে শিখে আমি অনেক কিছু করতে পেরেছি, সেটা একটা রিজন। আর লার্নিং বলতে যেটা আমার তোমার থেকে সব থেকে বেশি শেখা, সেটা হচ্ছে হাম্বল থাকা। আহ, মানে আমি আমার মানে সেটা আমার তোমার থার্ড কোয়েশ্চেনটাকেও আনসার করছে যে আমার 20-21 বছরের ওদিকে ছেলেদেরকে আমি তাকিয়ে। কি বলবো, হুম। যে হাম্বল থাকাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকের দিনে যেটা দেখি আমার বন্ধু বান্ধবরা, তারা আজকে ইনস্টাগ্রাম রিলসের জন্য সবাই কারোর না কারোর ভিডিও দেখে আজকে বলে তারা ব্যবসা করতে চায়, কিন্তু ব্যবসা করার জন্য যে প্রিরিকুইজিট কি কি স্কিলস দরকার তারা হয়তো সেটাই জানে না। তো 20-21 বছরে ট্রাই করাটা ইজ আ ভেরি গুড আইডিয়া, যে আমি ট্রাই করতে চাই, আমি ব্যবসা করব। কিন্তু হতেই পারে যে ব্যবসা তার জন্য নয়, and তাতে কোনো লজ্জার ব্যাপার নেই। সে খুব ভালো কোথাও চাকরিও করতে পারে, সে ভালো পেন্টার হতে পারে, সে ভালো আর্টিস্ট হতে পারে, অ্যাক্টর হতে পারে। ব্যবসাটা তো একটা প্রফেশন নয়। তো আমার থার্ড লার্নিং বা থার্ড অ্যাডভাইস, মানে অ্যাডভাইসটা আসছে লার্নিংটা থেকেই, যে এই আমার বন্ধু বান্ধবদের কথা আমি যা বললাম, যে আহ, তারা একদিকে সবসময় বলে যে আমি ব্যবসা শুরু করতে চাই, কি ব্যবসা শুরু করবো জানি না, আর অন্যদিকে তারা অ্যাডিক্টেড টু দেয়ার স্যালারি, তারা যেটা চাকরি করে পায়। সেটা আমি খারাপ কোনোভাবে বলছি না, কিন্তু তারা, আমি একটা জিনিস দেখি, এটা ট্রেন্ড, যে তারা 30, 40, 50 হাজার টাকা যাই স্যালারি পাক, সেটা দিয়ে তারা 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনছে, 3 লাখ টাকা দিয়ে বাইক কিনছে। তো মানে অ্যাট সাম পয়েন্ট তারা একটা ডেট ট্র্যাপে পড়ে যায়। 35 বছর বয়সে এসে তারা যখন দেখে যে তাদের কোনো ওয়েলথ ক্রিয়েটেড হলো না, তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো অ্যান্ড আলটিমেটলি এই সিচুয়েশনটা থেকে আমি ভেবেছিলাম যে এই সিচুয়েশনটা আমাকে যেন কোনোদিনও ফেস না করতে হয়। তো সেটাও একটা রিজন আমার ব্যবসা শুরু করার। আর লাস্ট আমি যেটা বলবো, যেটা আমি এখন অব্দি বললাম, যে অবজারভেশন খুব ইম্পর্টেন্ট, হাম্বল হওয়া খুব ইম্পর্টেন্ট, ফ্রুগাল হওয়া খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ফোর্থ আমি বলবো যে সারাউন্ডিং ইউর সেলফ উইথ দ্য রাইট পিপল। যে আমার কলেজেও যারা বন্ধু ছিল, তারা ব্যবসা করছে বা চাকরি করছে বলে নয়, তারা আমাকে, যে আমার 3জন কলেজে বন্ধু, যে তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছিল সেই টাইমে, বা আমার পার্টনার সূর্যব, সেও যদি আমার স্কুলে বন্ধু না হতো তাহলে তো আমার ব্যবসাই হতো না। তো ঠিক লোককে ঠিক টাইমে যদি আমরা স্পট না করি, আর সেই স্পটটা করবো কি করে, আমরা যত লোকের সাথে বেশি কথা বলবো সেভাবে, বা আমাদেরকে যে 2023-এ সাপোর্ট করলো, বা আজকে অরুণরা আমাদেরকে এরকম ভাবে মেন্টর করে বা আমাদেরকে মেন্টরশিপ প্রোভাইড করে। তো মানে উই আর অ্যাবসলিউটলি ইন্ডেটেড টু সামওয়ান লাইক অরুণ or someone like that. তো আহ, তো ইউ হ্যাভ টু হ্যাং আউট উইথ দ্য রাইট কাইন্ড অফ পিপল উইথ দ্য রাইট মাইন্ডসেট, অ্যান্ড সেখান থেকে আমরা ঠিক লোক তো খুঁজেই পাবো, অ্যান্ড দ্যাট উইল শেপ আওয়ার ফিউচার। তো তোর সাথে আমি অনেক কথাই বললাম, তোর পার্টনারের সাথেও আমার সেশন করার আছে, বাট যাওয়ার আগে ইনফ্লুকন কি কি সার্ভিস অফার করে, এন্ড কেউ যদি ইনফ্লুকনকে অনবোর্ড করতে চায় কি করণীয় একটু সামনে বলে দে। তো সার্ভিসেস আমরা যা যা অফার করি, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ইউ ক্যান থিঙ্ক অফ দ্য এন্টায়ার গ্যামেট অফ সার্ভিসেস আন্ডার ডিজিটাল মার্কেটিং, আমরা পুরোটা ইন হাউস সার্ভ করি। সেকেন্ড হচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েবসাইট ডিজাইনিং, ইউআই ইউএক্স ডিজাইনিং থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে শপিফাই ওয়েবসাইট থেকে ই কমার্স কাস্টম কোডেড ওয়েবসাইটস, আমরা সবকিছুই করি। তাছাড়া কাস্টম সফটওয়্যারের মধ্যে সেটা হতে পারে ফুড ডেলিভারি স্যাস, বা কোনো ইআরপি বা সিআরএম, বা অ্যাপ ডেভেলপমেন্ট, আমরা বিভিন্নভাবে বিভিন্ন হোয়াইট লেভেল অ্যাপস এর জন্য আমরা কাজ করি। আমরা অনেক স্পেসিফিক নিডস এর অ্যাপ আমরা ডেভেলপ করি। তো মেজরলি এই 4টে সার্ভিস আমরা প্রোভাইড করি, এভরিথিং ইজ ইন হাউস। অ্যান্ড আমার সাথে যদি কন্ট্যাক্ট করার হয়, সিন্স লাকিলি ইউ হ্যাভ গিভেন আস দ্য চান্স টু এই পেজটাকে ম্যানেজ করার চান্সটা দিয়েছেন,
তো আমাদের কমেন্ট সেকশনে কেউ যদি রিচ আউট করতে চায় আমরা সঙ্গে সঙ্গে তাকে কন্ট্যাক্ট করতে পারবো। চল, থ্যাংক ইউ। এবার থ্যাংক ইউ সূর্যর সাথে কথা বলে যাক। একদম। তো এতক্ষণ আমি রৌনকের সাথে কথা বলছিলাম, এখন আমার সাথে আছে সূর্যাব, বা যাকে আমি সূর্য বলি। তো সূর্য হচ্ছে ইনফ্লুকনের ব্যাকবোন। রৌনক যদি সেলস সামলায়, সূর্য তাহলে অপারেশন সামলায়। তো দুজন দুজনকে কমপ্লিমেন্ট করে। And আমি আগেও আমার পডকাস্টে বলেছি যে একটা কোফাউন্ডার পাওয়া, একটা ঠিকঠাক কোফাউন্ডার পাওয়া ইজ লাইক আ গড সেন্ট। মানে স্টার্টআপ কালচার ইজ ব্রুটাল, ইটস অ্যান আইসোলেটেড ওয়ার্ল্ড। তো যদি দুজন কম্পিটেন্ট কোফাউন্ডার্স হয় তাহলে একজন আরেকজনকে পুশ করতে পারে। তো সূর্য, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। থ্যাংক ইউ দাদা। তুই হচ্ছিস ইনফ্লুকনের ব্যাকবোন। এতক্ষণ তুই ক্যামেরার পেছনে ছিলিস, সবকিছু শুনছিলিস। তো তোর রোলটা আরো মারাত্মক। তোর পার্টনার হয়তো ফুটেজ খেয়ে বেরিয়ে যায়, কিন্তু আলটিমেটলি অফিসে বসে পুরো কাজটা তোকেই সামলাতে হয়। বাট মানে এই জিনিসটা জানার আগে আমি তোকে যেটা জিজ্ঞাসা করবো, ইট ইজ যে ওর তো শুনলাম কিভাবে ব্যবসা এসেছিল, তুই কেন ব্যবসা এলি? অ্যান্ড মানে তুই তো পড়াশোনাতেও যথেষ্ট ভালো ছিল, ইনফ্যাক্ট তোর পার্টনারের 2x বেটার ছিল ইন টার্মস অফ মার্কস এন্ড অল, যতটা আমি জানি। তো একজন মানে একটা ইনফেরিয়ার পার্টনার ইন টার্মস অফ মার্কস কে নিয়ে তুই কেন এই ব্যবসাটা এলি? তো মানে যদি প্রথম থেকে বলতে হয় যে আমার ব্যবসাটা রানস ইন মাই ব্লাড, ঠিক আছে। Okay. আমার মানে আমি যত পুরুষ চিনি আমার বা জানি, কেউ চাকরি করেছে বলে আমার মনে পড়ে না। আমার বাবা ইনিশিয়ালি চাকরি করেছিল, বাট লেটার অন আমার ঠাকুরদার বিজনেসেই এসেছিল। তো আমার ফুল ফ্যামিলি বিজনেসেই বড় হয়েছি, ছোটবেলা থেকে আমি বিজনেসই দেখেছি। তো চাকরি জীবনটা কেমন হয় সত্যি জানি না, আর কোনোদিনও জানার ইচ্ছেও নেই। তো আমার এবার রৌনকের সাথে স্কুল লাইফে দেখা হয়। আমি স্কুল লাইফে একটু ইন্ট্রোভার্টেড ছেলে ছিলাম, মানে এখনো বেশ ইন্ট্রোভার্টেডই। তো রৌনকই বেশ মানে একটু আমাকে দাবিয়ে দাবিয়ে এরকম ভাবে চাগিয়ে চাগিয়ে আমাকে বন্ধুত্ব করে আমার সাথে। তখন থেকে মানে আমরা কলেজ লাইফেও মানে এই বিজনেসে আসার আগেও আমি ওর বাড়িতে গিয়ে ওর মায়ের সাথে রাত্রিবেলা 9টার সময় চা খেতে খেতে গল্প করি। তো মোর দ্যান মাই ফ্রেন্ড, হি ইজ লাইক মাই ব্রাদার। হি ইজ নট ইভেন লাইক মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। মানে আমার বাড়িতে তো ওকে অ্যাজ দ্য সেকেন্ড সান বলেই মানা হয় এখানে। তো তাই জন্য আমরা সবসময় এটা, আর পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু ব্যবসা করতে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুব একটা লাগে না। তো এই পার্টনারশিপটা হলো কিভাবে? পার্টনারশিপটা হলো কারণ ফার্স্টলি একটা জিনিস হচ্ছে আমার আর ওর বাড়ির খুব কাছাকাছি ছিল। তো যেরকম কোভিডে আমরা একসাথে মানে খেলা করতাম, এখানে বসে থাকতাম, গল্প করতাম। আমার কম্পিউটার গেমস থাকতো, ও এসে জিটিএ খেলতে আসতো আমার এখানে, সেখান থেকে আমাদের এটা হয়। আর আমাদের মানে এবার ফুটবল ম্যাচও আমরা খেলতাম। আমি খুব খারাপ ইন স্পোর্টস, যেটা সবাই জানেও। তো সেটা মানে তখনই আমার রৌনকের সাথে ফার্স্ট অ্যাকচুয়ালি দেখা হয় একটা এই ফুটবল ম্যাচে। সেই ফুটবল ম্যাচে আমি গোলকিপার ছিলাম। আমি গোলকিপার থাকতে থাকতে 15টার মতো গোল খেয়েছিলাম। তার জন্য রৌনক আমাকে তাড়িয়েও দিয়েছিল ওখান থেকে। কিন্তু স্টিল মানে যা হয়েছে বন্ধুত্বর মধ্যে কে উপরে কে নিচে ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি একসাথে আমরা দুজনকে চিনি, আমরা দুজনকে খুব কমপ্লিমেন্ট করতে পারি। ইভেন যখন আমি একটা পয়েন্ট যখন আমি সেলস মিটিং এ যেতাম, আমি এটাও নোটিস করেছি যে রৌনক একটা সেন্টেন্স যেখানে শেষ করছে আর নিয়ে যেতে পারছে না, আমি সেখান থেকে পিক আপ করছি। আমি যেখানে শেষ করছি আর পারছি না, রৌনক সেখান থেকে পিক আপ করে নেবে। তো একটা মেন্টাল ম্যাচিং বা একটা মেন্টাল সিঙ্ক যেটা লাগে একটা কোফাউন্ডারের সাথে, সেটা আমার আর ওর মধ্যে খুব ভালো একটা ফর্ম হয়। মানে আমরা বড় হয়েছি একসাথে, ব্যবসা করেছি একসাথে, করছি একসাথে, আর যা প্রবলেম ফেস করেছি একসাথেই ফেস করেছি। তো ওর মাইন্ড কি করে চলে সেটা আমি খুব ভালো করে জানি, আমার মাইন্ড কি করে চলছে ওটাও ও সবসময় ভালো করে জানে। তো একটা সিঙ্ক, এটা আমি আজ অব্দি তো আর কারোর মধ্যে দেখিনি, সত্যি কথা বলতে। তো ইটস আ পারফেক্ট ম্যাচ। প্লাস দুটো পার্টনারই খুব ভালো করছে, যেটা আমি সেলস দেখেই বুঝতে পারছি। তো তোদের ইন্ডাস্ট্রিতে হায়ারিং ইজ ভেরি চ্যালেঞ্জিং। হাউ ডু ইউ হায়ার? না, দ্য থিং ইজ যে অন্য কোনো বিজনেস থেকে আমাদের বিজনেসের একটা মেইন ডিফারেন্স যেটা, আমাদের সেরকম কস্ট অফ গুডস কিছু তো নেই। সার্ভিসেস, Exactly. মানুষের বুদ্ধিটাই র মেটেরিয়াল। অ্যাবসলিউটলি। তো আমাদের মানুষটাই হচ্ছে কোম্পানি।
আমার টিমটাই হচ্ছে কোম্পানি। যেরকম ধরো চাইগ্রামে বা অন্য ফুডে, দ্য ফুড বা বিরিয়ানি ইজ দ্য মেন কোম্পানি, ওটাই হচ্ছে মেন বিজনেস। আমাদের জন্য আমাদের টিমটাই হচ্ছে মেন বিজনেস। তো আমরা অ্যাকচুয়ালি একটু বেশ পিকি অ্যাবাউট দ্য পিপল উই টেক। হ্যাঁ, আমরা প্রথম থেকে দেখি যে প্রথমে আমাদের হায়ারিং যদি দেখতে হয়, আমরা ইন্টারনেটে যেরকম সোর্সেস আছে, ইন্ডিড বা ইন্টার্নশিপ, এরকম প্ল্যাটফর্মস থেকে মোস্টলি হায়ার করি। আরেকটা যেরকম আমরা এরকম এসছে যে আমরা ওকে একটা রেফার করে দিল, বা আমার একটা কোনো ক্লায়েন্টই বললো যে আমার একজন আছে, সে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারে, তুমি দেখো তোমার এটাতে আসবে কিনা। এবার আমরা যখন ইন্টারভিউ নিও, আমরাটা কি তুই মানে আমি যখন ইন্টারভিউ, সিঙ্গুলার রাইট, প্লুরাল করিস না, কারণ তুই সবকিছু দেখিস। তো যখন আমি ইন্টারভিউ নিও, আমি মোর দেন ওদের স্কিল, কারণ দেখো স্কিল একটা জিনিস যেটা ডেভেলপ করা যাবে, একটা মেন্টালিটি, বা আমাদের ইন্ডাস্ট্রির জন্য যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি শেখানো যায় না, বা কাউকে একটা ক্রিয়েটিভ ভাবে কিছুকে অ্যাপ্রোচ করা, এটা কেউ যদি না, ইফ দে আর নট বর্ন উইথ ইট, ইট ক্যানট বি ডেভেলপ। তো তাই জন্য আমরা দেখি যে ওরা কি আমাদের সাথে, ওরা কি ওই উইলিং টু যে নিজেকে ডেভেলপ করবে। কারণ ও যা স্কিল নিয়ে আছে, সে যদি 2.5 বছর পর সেম স্কিল নিয়ে থাকে, তাহলে দ্যাট ইজ নট বেনিফিশিয়াল ফর মি। যদি আমি বিজনেস টার্মসে দেখতে চাই, আমি চাই যে আমার ওয়ার্কাররা আরো আপস্কিলড হোক, মাল্টিটাস্কিং করতে পারো, মাল্টি স্কিলড হোক। তো তাই জন্য আমরা চেষ্টা করি যে ওরা আরো স্কিল ডেভেলপ করার জন্য ওপেন কিনা। যারা ওপেন না, তাদের জন্য আমরা একদমই উই আর ক্লোজড। যদি তুমি নিজেকে এক্সপ্লোর করা বা নিজেকে আরো বেশি শেখার জন্য না ভাবতে পারো। আরেকটা যেটা আমরা খুব মানে মেজরলি দেখি, যে এখানে ক্রিয়েটিভ ফিল্ড, ঠিক আছে, এখানে টিমের সাথে যদি কাজ না করতে পারে কেউ, তাহলে তার খুব প্রবলেম হয়। আর প্রবলেমটা আমাকেও ফেস করতে হয়, কোম্পানিকেও ফেস করতে হয়, অ্যান্ড ইভেন আলটিমেটলি ওটা অন বুকসও প্রবলেমটা আসবে আমাদের। তো টিমের হিসেবে একটা টিম মেম্বার হয়ে কাজ করাটা ইজ ভেরি ভাইটাল। তো ওর যাতে বি রিসেপটিভ, যে আমি অন্যদের আইডিয়া শুনবো, আমি অন্যদের আইডিয়া থাকবো, আর আমি ঠিক আছে যদি আমার আইডিয়া কেউ না মানতে চায়, আমি ওটা ইগোতে নেবো না। তো সেই রকম লোকের অনেস্টলি জায়গা নেই। কিন্তু আমাদের টিমটা হচ্ছে একটা, যেরকম টিম আমরা এখন বানাচ্ছি, মানে ইভেন ইফ আমরা লাস্ট 1-1.5 বছর ধরে একটা সেট টিম বানানো শুরু করেছি, আমরা যে টিমটা বানাচ্ছি, উই আর ভেরি কনফিডেন্ট অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দ্য টিম যেটা আমরা এখন ক্রিয়েট করছি। এবার অবভিয়াসলি টিমটাকে এক্সপ্যান্ড করব, বাট আমরা ভাবছি যে একটা কোর টিম আমরা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করে দিয়েছি, আর আমরা পাচ্ছি, মানে আমি বুঝতে পারছি যে এরা আমাদের সাথে থাকবে অনেক বছর ধরে। তো সেরকম ভাবেই আমরা মোস্টলি টিমটাকে এখন বানাই, অ্যান্ড টিম ইজ এভরিথিং আমাদের ইন্ডাস্ট্রিতে। বাট মনে কর এক এক করে 15 জনের টিম বানানো ইজ আ টাফ টাস্ক। তো এটা ইজি ছিল না হার্ড ছিল, কেমন ছিল 15 জনের টিম বানানো? এটা ইজি ছিল তো নাই একদমই, কিন্তু এটাকে হার্ডও বলবো না আমি। ইট ওয়াজ আ চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করেছি, and আমরা ওভারকাম করেছি, and ওভারকাম করব। আমাদের এখানে যারা কাজ করে, আমরা যেটা একটা আমি খুব যেটা দেখেছি, যে যারা আমাদের এখানে কাজ করে, দেখো অন্য কোম্পানিজ আছে, দেয়ার আর বিগার এজেন্সিজ দ্যান আস এখনো, তারা হয়তো বেটার স্যালারিজ অনেককে দেয়, আমরা সেটা এখনো হয়তো দিতে পারি না। বাট স্টিল আমাদের এমপ্লয়িজরা আমাদের কাছে টেকে, এটা আমি দেখেছি। কারণ আমরা লোকেদেরকে নিজেদের ট্যালেন্টটাকে এক্সপ্লোর করতে দিই, অ্যান্ড দে আর হ্যাপি উইথ দ্যাট। যেরকম যদি আমাদের কথা বলতে হয়, আমাদের ভিডিও এডিটর যে সৌম্যদীপ, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ারিং ছেড়ে ওর ফটোগ্রাফি ভালো লাগতো, ওর ভিডিওগ্রাফি ভালো লাগতো, অ্যান্ড আমরা ওকে ফার্স্ট, কারণ ও আমাদের একটা মিউচুয়াল ফ্রেন্ডদের থ্রু দিয়েও এসেছিল, আমরা ওকে দিয়ে বলেছিলাম যে ঠিক আছে, তুমি ইঞ্জিনিয়ার, তোমার কিছু এক্সপিরিয়েন্স নেই, তুমি ক্যামেরা ঠিক করে হ্যান্ডেলও করতে পারো না, তাও এসো, একসাথে শিখবো। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, আমাদের যে ডেভেলপার রোহন, সে গুরগাঁও বেসড। সে আমাদের, ওর এর আগে ও জোম্যাটোতে কাজ করতো, অ্যানালিস্ট রোল or সামথিং লাইক দ্যাট। ওর ওটা ভালো লাগতো না কাজটা করতে, হি ওয়ান্টেড টু বি আ ডেভেলপার। ওর ওয়েবসাইট বানাবে, ও অ্যাপ বানাবে, এটা ওর একটা ইচ্ছে ছিল ছোট থেকে। কিন্তু কেউ ওকে কোনোদিনও চান্স দেয়নি, কারণ এক, ওরা বলতো যে তুমি যে জানো এসব, এটা কি করে জানি? তোমার প্রজেক্ট যেগুলো আছে, সেগুলো তোমার প্রজেক্ট, আমি কি করে জানি? তুমি যে পারবে করতে, এটা আমি কি করে জানবো? আমি কি করে গ্যারান্টি নেব?
তখন আমরা ওকে বলেছিলাম, তখন ও এটা আমাদেরকে বলেছিল যে দেখো আমার কাছে কিছু শো করার নেই, আমি করতে পারি এটা আমি তোমায় বলতে পারি, আমার কাছে এরকম প্রজেক্টস আছে যেটা আমি তোমায় দেখাতে পারি, কিন্তু এর থেকে বেশি আমার কাছে কোনো সার্টিফিকেট নেই বা কোনো ডিগ্রি নেই তোমাকে দেখানোর জন্য। তখন আমরা বলছিলাম ঠিক আছে, আই এম টেকিং দ্যাট চান্স। ও প্রথমে অসুবিধা হচ্ছিল, অনেক কিছু করতে পারছিল না, বাট স্টিল আমি একজন যে যতক্ষণ না দেখছি যে লোকটা লোকটা চেষ্টা করে যাচ্ছে, আমি ওকে ছাড়বো না, আমি ওকে আই উইল ব্রিং হিম টু মাই লেভেল, যতটা আমার দরকার ওর থেকে, আর সেটা যেভাবেই হোক। তো আমি ওকে ওর সাথে বসে রাতের পর রাত বসে যে ঠিক আছে তুমি জানো না, আমিও যদিও ডেভেলপমেন্ট কিছুটা পারি, আই ডোন্ট লাইক ডেভেলপমেন্ট, আমার কোডিং একটু ভালো লাগে না, তা আমি ঠিক আছে এই প্রবলেমটা হচ্ছে, আজকে রাত্রির বেলা বসে যাই, তো রাত্রির বেলা সারা রাত বসে আমি নেট খুলে ঘাঁটছি, আমিও দেখছি ওর সাথে, ওখান থেকে ও যে এটা পেয়েছে, ও হয়তো এখন অন্য জায়গায় অনেক বেটার অফার পেতে পারে, কিন্তু স্টিল হি উইল স্টে উইথ মি, এন্ড আই নো দ্যাট, কারণ আমি ওকে ওই জায়গাটা দিয়েছি, অ্যান্ড হি ইজ ভেরি ইন্ডেটেড টু আস ফর দ্যাট, এটা আমি বুঝি। তোর সাথে কথা বলতে বলতে আমার মানিয়াবাড়ের মিস্টার মোদির কথা খুব মনে পড়ছে। মানে আমি ওনার ইন্টারভিউ পড়ছিলাম, তো ওনাকে একজন জিজ্ঞাসা করেছিল, একটা ইন্টারভিউয়ার, যে উনি হায়ারিং কিভাবে করেন। তো উনি বলেছিলেন যে উনি অমনি লোকজনদেরকে নেন যারা লো অন স্কিলস বাট হাই অন ডিটারমিনেশন। একদম তো তুই মানে একমত ওনার সাথে? একদম, মানে যেটা আমি বললাম যে স্কিল শিখিয়ে দেবো, একটা সফটওয়্যার শিখতে কতক্ষণ লাগতে পারে, 1 সপ্তাহ একটা মানুষের, যদি সে আরো স্লো লার্নার 10 দিন, তার বেশি কি লাগবে, কিন্তু সফটওয়্যারটা ঠিক করবোটা কি সেটা তো আমি শেখাতে পারবো না, বা যদি আমি মানে হয়তো একবার একটা ক্লায়েন্টের জন্য দুটো ক্লায়েন্টের জন্য দেখিয়ে দিলাম, তারপরে তো তাকে নিজের ব্যাপারটা করতে হবে, তাকে তো নিজের ক্রিয়েটিভিটিটা করতে হবে, সেই ক্রিয়েটিভিটি তো আমি নিতে পারবো না। তো আমি ওকে সফটওয়্যার শিখিয়ে দেবো, আমি কয়েকজনকে আমার ডিজাইনারদেরকে ভিডিও এডিটিং নিজে বসে প্রিমিয়ার প্রো চালানো শিখিয়ে দিয়েছি কিছুটা, যদি লাগে ইউ ক্যান ডু ইট। তো তাই জন্য যে মানে স্কিল ডাজেন্ট ম্যাটার। আমি ফ্রেশারদেরকে, আমাদের ফ্রেশাররা মেক্স আ বিগ পার্ট অফ আওয়ার টিম, তাদের থেকে দেখেছি দে আর ভেরি ফ্রেশ অন আইডিয়াস। আমাদের এটা একটা বড় ব্যাপার যে আমাদের মার্কেটিং এ স্পেশালি দুটো জায়গা আছে, দ্য এক্সিকিউশন পার্ট অ্যান্ড দ্য আইডিয়েশন পার্ট। এবার মার্কেটিংটা অ্যাজ এ ফিল্ড যদি দেখো, ইট ইজ অলওয়েজ হাউ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স, যেটা আর কেউ করেনি। যার সব থেকে ভালো ভালো ক্যাম্পেইন যেগুলো রান হয়েছে আজ অব্দি, ফ্লিপকার্ট আর জোম্যাটো অ্যান্ড এদের যদি বিলবোর্ডস গুলোই দেখো, এগুলো কি সামথিং পিপল হ্যাজ নট থট বিফোর। এরকম সুইগির লাস্ট কয়েকদিনের ক্যাম্পেইনটা ব্রুম অ্যান্ড গ্রুমের সাথে যে একটা করেছিল, যে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স, একটা টাইপো নিয়ে একটা মার্কেটিং ক্যাম্পেইন বানিয়ে দিল এত বড় একটা, ইটস ক্রেজি। বাট হাউ ইজ ইট কামিং? একটা মানুষের ব্রেন থেকে, একটা ব্রেনের ক্রিয়েটিভ পার্টস গুলোর থেকে। তো সেই ক্রিয়েটিভ পার্ট গুলো তো আমি আর ওদেরকে ফোন করতে পারবো, কিন্তু ক্রিয়েটিভিটি থাকতে হবে ওর মধ্যে, ক্রিয়েটিভিটিটাই দরকার। ইভেন একটা ডেভেলপারের জন্য যদি আমি ওয়েবসাইটের কাছে আসি, আমি এমন একটা ডেভেলপারকে নেব যে সবকটা ল্যাঙ্গুয়েজে পারবে, সবকটা টেক্সট ট্যাক্স ইউজ করতে পারবে, অ্যাপও বানাতে পারবে, ফ্রন্ট এন্ডও বানাতে, ব্যাক এন্ডও পারবে, নাকি আমি এমন একজনকে নেব যে যেটা পারবে না সেটাও শিখে করে নিতে পারবে? দ্য সেকেন্ড অপশন ইজ মাচ মোর বেটার ফর মি, কারণ পরে আমার কাছে একটা প্রজেক্ট আসতে পারে যেটার জন্য আমার কাছে লোক নেই, কিন্তু এই লোকগুলো কিন্তু টাইমটা দেবে নতুন জিনিস শিখে এটাকে ইমপ্লিমেন্ট করে সেটাকে রান করাতে। তো দ্যাট ইজ অল। তো আমার কাছে তোমার স্কিলটা আমি শিখিয়ে দেবো তোমায়, তুমি আমার কাছে ওই মেন্টালিটিটা নিয়ে এসো। বুঝলাম যে তুই পলিশ করে নিস, তোর লো অন স্কিলস হলেও চলবে, গ্র্যাটিটিউড ফ্যাক্টর আছে তোর রিসোর্সদের মধ্যে, কিন্তু সবাই তো আর লয়ালিস্ট না, সবাই ছেড়ে বেটার স্যালারির দিকে যাবেই, তো অ্যাট্রিশনও কিছু থাকবে। তো তোর অ্যাট্রিশন রেট তোর কোম্পানিতে কতটা? আমার অ্যাট্রিশন রেট comparatively to other agencies is lower. ঠিক আছে, এটা I can vouch for it, কারণ অন্য এজেন্সিতে আমি দেখেছি লোকেরা 1 মাস 2 মাসের বেশি টেকে না, 3 মাস হয়ে গেল, মোস্ট হয়তো ওল্ডেস্ট এমপ্লয়ি 6 মাস পুরনো, আমার ওল্ডেস্ট এমপ্লয়ি অলমোস্ট 1.5 বছর হতে যাচ্ছে, সিন্স ইনসেপশন অফ দ্য কোম্পানি। সিন্স ইনসেপশন অফ দ্য কোম্পানি। তো মানে আমি তোদের দুজনের মধ্যে ঝামেলা লাগাতে চাই না, বাট যেমন আমি বলছিলাম না যে একজন বানায়
আর একজন ব্যাচে, হুম। মানে স্পট লাইটটা কিন্তু সব সময় যে ব্যাচে তার উপরে হয়। সবচেয়ে বড় উদাহরণ যদি আমি বলি তাহলে হবে অ্যাপেলের। হুম। বানিয়েছিল কিন্তু স্টিভ Wozniak। উজনিয়াক, বেঁচেছিল কিন্তু স্টিভ জবস। স্টিভ জবস। তো তোর মানে মনে হয় না কখনো যে লেফট আউট ব্যাপারটা মানে কিভাবে নিবি, এমনি কোনোদিন মাথায় এসেছে? এবার যদি ভাবতে যাই আমরা আমরা অ্যাপেলকে সবাই চিনি স্টিভ জবস এর ব্যাপারে, বাট যে অ্যাপেলকে অ্যাকচুয়ালি দেখেছে বা পড়েছে সে ওজনিয়াকের ব্যাপারে জানি। সব ভালো, কিন্তু ফুটেজ তো মিস্টার জবসই বেশি পেয়েছিল। তুই যদি 100 জনকে জিজ্ঞাসা করিস তাহলে 1-2 জন হয়তো বলবে, আর বাকি 98 জনই কিন্তু স্টিভ জবসের কথা বলবে। তো স্পটলাইটের ব্যাপারটা আমি ঝামেলা লাগাতে চাই না, বাট ইটস জাস্ট আ কিউরিয়াসিটি। মানে এই ব্যাপারটা হাউ ডু ইউ ডিল, হাউ ডু ইউ কোপ? আনসার না দিতে চাইলে তুই নাই দিতে পারিস। আমার অনেস্টলি কোপ করার কিছু নেই এটাতে। আমি ওটা আমার ব্যাপারটা আসেই না যে ও ফুটেজ খাচ্ছে। ও যাচ্ছে, ও গিয়ে সেলস করছে, ও সেলসটা করছে বলেই আমি কাজটা করতে পারছি। আমি যে 15 জনের টিমটা, যাকে আমি খুব ভালো করে নিজের হাতে তৈরি করেছি, সেই টিমটাকে আমি তৈরি করতে পেরেছি রৌনক আমাকে কাজটা নিয়ে এসে দিয়েছে বলে। আর রৌনকও অন্য কারোর কাছে গেছে আরো নতুন কাজ নিয়ে আসার জন্য, কারণ আমি ওকে একটা ভালো কাজ দিয়েছি বলে। তো দের ইজ নো ইনফ্লুয়েন্স উইদাউট সূর্যবাবু, দের ইজ নো ইনফ্লুয়েন্স উইদাউট রৌনক। It is always going to be both of us working together which makes the company grow. আর যদি ওটা আরেকটা যদি ভাবতে চাও যে এবার ওকে অনেক বেশি খাটতে হয়, ঠিক আছে, চলে গেল ব্যাঙ্গালোর এসবে, এটা আমার ভালো লাগে না খুব একটা। আমার একটু বাড়িতে বসে থাকবো, লোকেদের সাথে ডিল করব, মিটিং এ যাবো, মিটিং এ গিয়ে লোকের সাথে অত ভাটাতে আমার ভালো লাগে না। আমার কি ভালো লাগে লোকেদের সাথে ব্রেনস্টর্ম করে যে আচ্ছা দাদা আপনার মার্কেটিংটা এই ক্যাম্পেটা ভালো চলেনি আগের মাসে, এরকম ভাবে ভাবছি, আপনি কি ভাবছেন? তো এটা আমি দেখেছি যে ক্লায়েন্ট যখন অনবোর্ড হয়ে গেল, ক্লায়েন্টস গুলো আমার সাথে ইন্টারঅ্যাক্ট করে, আমি ওদের হ্যান্ড হোল্ডিংটা করে নিয়ে যাই, আর ওদের সাথে আমি বেশি ইন্টারঅ্যাক্ট করি, নতুন ক্লায়েন্টের সাথে রৌনক ইন্টারঅ্যাক্ট করে। আর এটা আমরা অ্যাকচুয়ালি ইনিশিয়াল ডেজে আমাদের একটা পয়েন্ট এসেছিল, যখন ওই ফার্স্ট ক্লায়েন্ট এসেছিল, সেকেন্ড ক্লায়েন্ট এসেছিল, তারপর একটা পয়েন্ট আমাদের দেখেছিলাম যে সাডেনলি কয়েকজন ওরা ছেড়ে যায়, অ্যান্ড উই ওয়ার লেফট উইথ অলমোস্ট নাথিং। তখন নো ক্লায়েন্টস, নো ওয়ার্ক টু ডু। আর সেটা আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল কারণ আমরা পরে রিয়েলাইজ করলাম যে আমরা দুজনে সেলস করে ক্লায়েন্ট অনবোর্ড করে তারপর রেখে দিয়েছি, ওদের কাজই করে যাচ্ছি। অ্যান্ড ইভেনচুয়ালি একটা ক্লায়েন্ট হয়তো মানে ইভেনচুয়ালি মোস্ট অফ দ্য ক্লায়েন্টস উইল প্রবাবলি লিভ, ঠিক আছে, যদি ধরো আমরা একটা 5 কোটি আর 50 কোটির মাঝখানে ইজ আওয়ার আইডিয়াল কাস্টমার, দ্যাট ইজ রাইট। এবার একটা 5 কোটির ব্যবসা তো একটা পয়েন্ট 50 কোটির ওপর যাবে, তখন ওর তো ইনহাউস টিম রাখার করবে, অ্যান্ড দ্যাট ইনহাউস টিম উইল পারফর্ম মাচ বেটার দেন, অর অ্যাটলিস্ট আমার লোক কি, যদি আমি তোমার ব্র্যান্ডকে একটা অনবোর্ড করি, একটা জিনিস তোমাকেও বুঝতে হবে, টু দ্য পিপল, আমাদের ক্লায়েন্টসদেরকে আমরা বলি যে আমার লোক কিন্তু যে তোমার অ্যাকাউন্ট হ্যান্ডেল করছে সে কিন্তু আরো 3টে অ্যাকাউন্ট হ্যান্ডেল করছে, তার মাইন্ড কিন্তু স্প্লিট। তোমার যে ইনহাউস থাকবে সে সারাদিন তোমার অ্যাকাউন্ট নিয়ে হ্যান্ডেল করবে, তো ইনহাউসে তুমি অবভিয়াসলি বেটার রেজাল্ট হয়তো পাবে। এবার কিন্তু তাতে কি, যে ফাউন্ডার বা যে বস তাকে নিজের হেডেকটা দিতে হচ্ছে। আমার সাথে যখন ও কাজ করছে তখন ওকে ওর হেডেকটা দিতে হচ্ছে না। কিন্তু একটা 5 কোটির ব্যবসা তো 50 কোটি, তারপর 100 কোটি, তারপর 150 কোটিতে যাবে, তখন তো দের উইল বি আ টাইম ওর কাছে ফান্ডিং আছে বা টাকা আছে টু হায়ার দ্য ইনহাউস টিম, অ্যান্ড অলসো টাইম আছে টু ম্যানেজ দ্য ইনহাউস টিম। তখন অবভিয়াসলি ওর আমার কাছে থাকা উচিতই না, ভেরি সিম্পলি। কিন্তু তার এবার তো আমার কাছে সবকটা ক্লায়েন্ট যারা আছে, ইট ইজ মাই অ্যাটলিস্ট মাই ড্রিম যে আলটিমেটলি একদিন আসবে যখন আমার থেকে ওর সার্ভিস নিতে হবে না। আর তাই কিন্তু তখন আমরা যে ইনিশিয়াল টাইমে আমরা ভেবেছিলাম যে শুধু ক্লায়েন্ট অনবোর্ড করে কাজ করে ওরা থাকবে, দ্যাট ওয়াজ আ মিথ দ্যাট গট শ্যাটার্ড। তখন আমরা অ্যাটলিস্ট বুঝেছিলাম যে সেলস কোনোদিনও কোনো রিজনের জন্য বন্ধ হলে চলবে না, অলওয়েজ উই হ্যাভ টু ব্রিং ইন মোর ক্লায়েন্টস। আমাদের সবসময় এভরি মান্থ নতুন ক্লায়েন্ট ঢোকার দরকার। তার জন্য রৌনককে অফিসে না থেকে অন্যদের সাথে কথা বলে রেফারেন্স নিয়ে এসব করে ব্যবসাটা গ্রো করার দরকার। যে মনে কর যে 15 জনের সাথে তুই ডে ইন অ্যান্ড ডে আউট এত সময় কাটাস টিমের সাথে, সবচেয়ে বড় প্রবলেম কি মনে হয়? সবচেয়ে বড় প্রবলেম যেটা আমার মনে হয় যে
আমাদের টিমটাকে আরো বড় করা উচিত, সেটা একটা ডেফিনেটলি ইজ আ প্রবলেম যেটা আমরা অ্যাড্রেস করছি। তার সাথে আরো যেটা আমাদের প্রবলেম মনে হয় যে কয়েক সময় পার্সোনালি আমার লাগে যখন আমার ব্যান্ডউইথটা আটকে যায়। আমি হয়তো মানে একটা ইম্পর্টেন্ট কাজ এলো যেটা আমাকে টেন্ড করতে হবে, কিন্তু আমি হয়তো তখন একটা শুটে আছি বা একটা মিটিং একটা ডেমোতে আছি, তখন আমার জন্য ওটা কলটা রিসিভ করে ওই প্রবলেমটা সলভ করা পসিবল নয়। তো যখন আমরা স্কেল আপও করছি অ্যান্ড দ্য প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং কারেন্টলি, যেটা এখনো তাও সামলে যাচ্ছে, যেটা আমাদেরকে নেক্সট 3-4 মাসের মধ্যে সলভ করতে হবে, যে আমাকে আমার একটা রিপ্লেসমেন্টও রাখতে হবে। there needs to be more Surjabo Devs in Influcon Digital. তো সেটা একটা জিনিস, কিন্তু এখন আমার যখন ম্যানেজ হচ্ছে, আমি ম্যানেজ করছি একটা মানে একটা এরকম ভাবে যে আমি ইন্ডিপেন্ডেন্সও দিয়ে রেখেছি, কিন্তু অন দ্য হাই লেভেল সবকিছু আমি একটা মনিটর করতে থাকি। লোকেদের যেরকম ভাবে তুমি ভাবছো কাজটা করো করো, যদি ভালো না লাগে তখন আমি আসবো। অ্যান্ড তখন আমি দেখি হয়তো আমাকে মানে আই কান্ট গেট 100% গুড জব ফ্রম দেম, কিন্তু ওরা হয়তো 95 অব্দি টেনে দিল, লাস্ট 5টা আমি নিজে টেনে দিলাম। বাট অ্যাটলিস্ট ওই 95 এর পেছনে যে টাইমটা, কারণ আমার মেন প্রবলেম ইজ দ্য টাইম আমার নিজের, কারণ আই হ্যাভ 24 আওয়ার্স ইন দ্য ডে, তার মধ্যে আমাকে হয়তো 4-5 ঘন্টা ঘুমোতে হবে পরের দিন ফ্রেশ হওয়ার জন্য, তো ওই বাকি 20 ঘন্টার মধ্যেও সেটাও শর্ট পড়ে। আর সেটা ইজ আ ড্রিম ফর এভরি অন্টারপ্রেনর, যে আমার দিনে 24 ঘন্টা উড নট বি ইনাফ, মানে এর থেকে বেটার অ্যাজ আ কমপ্লিমেন্ট বা ভ্যালিডেশন হতে পারে না ফর এন অন্টারপ্রেনর। তো তখন আমার মনে হয় যে আরেকটা যদি সুযোগ থাকতো তাহলে ভালো হতো, সেটা আমরা এখন কাল্টিভেট করার চেষ্টা করছি, সেইভাবে এখন আমাদের ম্যানেজমেন্টটা হচ্ছে। তো কবের মধ্যে আরেকটা ক্লোন দেখতে পাবো? তো 6 মাস। বুঝলাম। তো মনে কর তোরা বেশ ভালোই করছিস, 15 জনের টিম, ভালো অফিস, 1 কোটি টাকার রান রেট, কি মনে হয় 5 কোটি 10 কোটি সেলস কতদিনে স্কেল আপ হবে? And তার জন্য কত রিসোর্সেস বা এমপ্লয়িজ দরকার হবে? যদি আমাদের এখন 1 কোটি লেভেলে আমরা আছি, এর থেকে যদি আমাদের 10 টাইমস গ্রো করতে হয় টু 10 crore লেভেল, আমাদের টিমটাকে মেবি নট বাই 10 টাইমস, প্রপোর্শনালি কিন্তু পারবে না, কখন হ্যাঁ। হয় না অমনি। তখন একটু আমাদের এটা হবে। আরেকটা যেটা এখন আমাদের টিমের ল্যাকিং, যেটা আমরা মানে নেক্সট 1 বছর 2 বছর যখন আমরা 1 থেকে 5-6 লেভেলে যাব, যে একটা ভালো মিড লেভেল ম্যানেজমেন্ট ক্রিয়েট করতে হবে, যারা নিজেদের থেকে অটোনমাসলি কাজ করে হ্যান্ডেল করতে পারবে। আর যখন আমরা ওদেরকে আই ক্যান ডেলিগেট দেম, যে দায়িত্ব নিয়ে কাজটা ওরা করতে পারবে। এই দায়িত্বটা আমাদের এখনো যারা আমাদের ম্যানেজার্স আছে তারা খুব ভালোভাবে দায়িত্বটা নিয়ে করতে পারে। মানে আমি যেরকম বলছি যে আই এম ভেরি গ্রেটফুল টু মাই টিম, I am grateful to my clients, I am grateful to you, I am grateful to my investors before you, I am grateful to the BE platform, I am grateful to Ayush, Ishan, Somoda, Somaloda, everyone who is helping us. But I'm also equally grateful to my team, because they are also the ones who are ultimately working on the work, and they are the ones who ultimately do the job. আলটিমেটলি আমিও কাজটা রৌনককে প্রেজেন্ট করতে পারছি, ওরা কাজটা করতে পারছে বলে রৌনকও গিয়ে ক্লায়েন্টকে একটা কলার উঁচু করে কথা বলতে পারছে, কারণ ওরা কাজটা করে দিচ্ছে বলে। সো দ্যাট ইজ আওয়ার থিং। তো আমাদের টিমটা গ্রো করে, আই এম ভেরি শিওর দ্যাট উইথ দ্য কারেন্ট টিম দ্যাট উই হ্যাভ, আমাদের সেলস, রৌনক, আমি, অ্যান্ড উইথ আ গুড টিম, আমরা ডেফিনেটলি 10-15 crore লেভেলে যাবই। অ্যান্ড পরে আমাদের আরো এক্সপ্যান্ড করার ইচ্ছে আছে থ্রু প্রোডাক্টস, SaaS প্রোডাক্টস, আর ইনক্লুডিং মোর ভার্টিকালস, কারণ ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট একটা ভার্টিকাল হলো, আমরা আরো সার্ভিসেস আছে যেটা একটা কোম্পানির লাগে, আমরা সবকটা থেকে একটা করতে পারি। প্রথমে প্রত্যেক জিনিসের প্রস কনস থাকে, পজিটিভ নেগেটিভ থাকে, রাইট? আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে একটা কম্পিটেন্ট co-founder পাওয়া is a godsend thing, but at the same point of time আমি প্রচুর কোম্পানিকে জানি যাদের মধ্যে পার্টনার ছিল, and because of conflict of interest বা ঝামেলার জন্য কোম্পানি পর্যন্ত বন্ধ হয়েছে। তো how you partners deal with differences? হয় for sure We deal with differences through brute force, একদম brute force, যেমন একদম। একটু শুনি। মানে ও যদি কিছু একটা প্রবলেম হয়, ও আমাকে ফোন করে চিৎকার করে ঝেড়ে দেয়। আমার প্রবলেম কিছু মাথা গরম হলে আমি ফোন করে চিৎকার করে ঝেড়ে দিই,
5 মিনিট পর ঠান্ডা হয়ে যায়। কারণ ছোটবেলার থেকে বন্ধু না, মানে ভাইয়ের মতো। যেরকম ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি ঝগড়া করেন, মানে ডিসএগ্রিমেন্ট হলে ঝগড়া করে ঠিক আছে একটু ঝগড়া টগড়া করে নিলাম, তারপর 1 ঘন্টা পর কি একদিন পর বাড়ি ফিরে সব ঠিক আছে, সেম। তো হোয়াট মোটিভেট সূর্যাবদেব? হোয়াট মোটিভেটস মি ইজ যে আমি দেখি এখন আমি 15 জনকে স্যালারি দিতে পারছি, আমি এমপ্লয় করতে পারছি। Later on it would be 100, later 1000, and later lakhs. That is definitely a motivating factor. তার সাথে শুধু সেটা না, আমি এতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করি, ওরা আমাকে একটা দায়িত্ব দেয় যে আমার মার্কেটিং তুমি করো। এটা আমার জন্য একটা খুব সিক্রেট জিনিস। আমি একজনের দায়িত্ব নিচ্ছি যে তোমার কাজটা আমি করে দেবো। ইভেন এমন হয়েছে যে ধরো কোনো ওয়েবসাইটে আমরা কাজ করেছি, ওয়েবসাইটে কোনো প্রবলেম পড়ে হয়েছে ফর হোয়াট এভার রিজনস, আর আমাদের এএমসিও নেই, কিছু নেই, বা ওরা এসে বললো যে শোনো আমার না এরকম একটা এমপ্লয়ি ছিল, সে আমার সাথে খুব ঝামেলা করেছে, তার এমপ্লয়িজটা সরাতে হবে, আমি জানি তোমাদের সাথে আমার এএমসি নেই, তো তুমি আমাকে বলো কত লাগবে, আমি করে দেবো। বললো লাগবে না কিছু, ইট উইল টেক টাইম, আমার এফোর্ট যাবে, বাট আমার দরকার নেই যে আপনাদের, আপনি রিলেশন দিন, আমাকে আরো রেফার করুন, আমাকে গাইড করুন আর কি করে গ্রো করতে হয়, তার থেকে আমার বেশি আপনাদের নেওয়ার কিছু নেই। মানি ইজ সেকেন্ডারি, ইট কামস অ্যান্ড ইট গোজ। গ্র্যাটিটিউড, ব্লেসিং অ্যান্ড লোকেদের থেকে এই অ্যাডভাইসটা, এটা একটা খুব বড় ব্যাপার। এবং আমি আরেকটা জিনিস বলতে পারি যে আমাদের এজ খুব ছোট, তো সেটা আমাদের জন্য একটা বিশাল প্লাস ফ্যাক্টর, আর একটা নেগেটিভ ফ্যাক্টরও আছে। নেগেটিভ ফ্যাক্টর কিভাবে, যে আমাদের এক্সপিরিয়েন্সটা নেই, আর আমরা এমন একটা ফিল্ডে আছি যেটাতে পিপল ম্যানেজমেন্ট ইজ এভরিথিং, আর পিপল ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থেকেই আসে। লোকের থেকে শিখি, মানে অন্য কোম্পানিতে থেকে ওরা কি করে কাজটা করছে সেটা লোকেরা ওরা গিয়ে ডিপ্লয় করে। যেরকম রাজস্বী দাও নিজের পডকাস্টে বললো, পুরো ম্যানেজমেন্ট সাইড রাজস্বী দা শিখেছে টিসিএস থেকে, টিসিএস যেভাবে পুরো নিজের টিমকে ম্যানেজ করে। আমাদের সেই এক্সপোজারটা মধ্যে পাইনি, কারণ আমি না রৌনক কোনো চাকরি করিনি। তো তাই জন্য আমরা কি করেছি, আমরা লোকেদের কথা শুনেছি, যারা অলরেডি এস্টাবলিশ হয়েছে তাদের কথা শুনেছি, তাদেরকে গিয়ে বলেছি দাদা একটা প্রবলেম ফেস করছি, আপনি একটু নিজের ইনপুট দিতে পারেন। নো ওয়ান হ্যাজ এভার সেড নো। তো আমার যেরকম মনে আছে, আমাদের মিটে একদিন দেবাশিস নিয়োগী স্যার এসেছিলেন, উনি আমাদেরকে রোটেশন অফ মানির কনসেপ্টটা বুঝিয়েছিলেন। না আমার না রৌনকের কারোর এমবিএ ব্যাকগ্রাউন্ড নেই, তো এটা আমাদের ফার্স্ট টাইম আমরা শুনেছিলাম এই কনসেপ্টটা। তার আগে অবধি আমাদের একটা ক্যাশ ফ্লো প্রবলেম পারসিস্ট করতো, যে ডিলেড পেমেন্টস, এটাতে আমাদের কস্টগুলো ফিক্সড, আমাদের ইনকামটা ইজ ভেরিয়েবল, ইনকাম কবে ঢুকবে সেটাও ইজ ভেরিয়েবল, তো সেটা আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হতো। তো তখন রোটেশন অফ মানিতে আমরা যেটা বুঝলাম যে আমাদেরকে আগের থেকে প্রেডিক্ট করতে হবে, সেই বুঝে নিজেদের এক্সপেন্সেস গুলোকে করতে হবে। এটা কেউ শেখায়নি, কিন্তু আমরা শুনেছি, শুনে নিজের এটাকে ভেবেছি, ভাবতে 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 ওটাকে অ্যাপ্লাই করতে পেরেছি। And সেটা সেইভাবেই কিন্তু আমরা যা করি সেরকম ভাবে শিখেছি, যা শিখেছি, যে আমি যেভাবে কোম্পানিটা চালাই, লোকের কথা শুনে ওরা কি ইমপ্লিমেন্ট করেছে, ওটা কিভাবে এফেক্ট করেছে, ওটার প্লাস পয়েন্টস কি ছিল, আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব। ওদের যেখানে প্রবলেম হয়েছে সেটাও বুঝবো, সেটাকে মেক শিওর করবো ওই প্রবলেমস গুলো না রাইজ করে। তো ম্যান ম্যানেজমেন্ট কথা তো শুনলাম, বাট আমার মাথাতে এটাও ঘুরপাক খাচ্ছে যে দুটো বাচ্চা বাচ্চা ছেলে, রাদার একটা বাচ্চা ছেলে যে অপারেশন সামলাচ্ছে, 15 জনের মধ্যে বেশিরভাগই বয়সে তোর চেয়ে বড়, তো তোর কথা শুনে মানে একটা লেভেলে মানে ডেফিনেটলি মানে, কারণ একটা বিগেস্ট প্লাস পয়েন্ট যেটা আমার মধ্যে আছে, কোম্পানিতে যা হয় সব কটা আমি নিজে কিন্তু করতে পারি। ভিডিওগ্রাফি, শুটিং, লাইটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআইএক্স ডিজাইনিং, পারফরমেন্স মার্কেটিং, সার্চিং অপটিমাইজেশন, সবকিছু আমি নিজে হাতে করেছি একটা পয়েন্টে। তো কি করতে হবে সে, অ্যান্ড তারপর ম্যানেজমেন্টও, সেটা আমি নিজের হাতে করেছি। তো লোকেরা আমাকে বোকা বানাতে পারে না, যে আমি ঠিক বলে দেবো যে এই কাজটা তো এত টাইম লাগা উচিত না, তোমার লাগছে কি করে, তাহলে এরকম ভাবে করো। যদি তারপর কি, সবসময় ধরো কোনো একটা কাজে প্রবলেম হলো, এটা আমার একটা জিনিস যে
একবার একটা মিস্টেক করব, সেকেন্ড টাইম জীবনে করব না। এটা আমার মানে নিজের সাথে দেশের মানে প্যাক্ট আমি বানিয়ে রেখেছি যে নিজের সেকেন্ড বার মিস্টেকটা করব না। তো তাই জন্য যখনই কোনো প্রবলেম হয়, কোনো একটা ডিসপিউট বা কিছু অ্যারাইজ করলো, আমি ইমিডিয়েটলি সেই রাত্রিবেলা প্রায় ফুল রাত জেগে ভাবি যে কেন হলো, আর হাউ উইল আই মেক শিওর যেটা পরে কোনোদিন আর হতে পারবে না। তো সেটা আমি সবসময় ফলো করি, তার জন্য যখন কোনো প্রবলেম হয় সেকেন্ড টাইম সেটা হয় না কোম্পানিতে। তো তোর পার্টনারকে আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম লাস্টে, সেম কোয়েশ্চেন আমি তোকেও করছি। তোর এতদিনে ব্যবসার কি লার্নিং, অ্যান্ড আরেকজন 20-21 বছরের সূর্যাবু যদি তোর সামনে এসে বলে যে সে এন্টারপ্রেনার হতে চায়, তাকে তুই কি সাজেশন দিবি? সামনে তাকে বল। তো ফার্স্ট আমি যদি লার্নিংসে আসি, লার্নিংসে প্রথম জিনিস যেটা আমি বলবো, যেটা আমি একটু একসময় স্ট্রাগল করতাম, সেটা হচ্ছে পেশেন্স। আমি খুব ইমপেশেন্ট একটা মানুষ। তো ব্যবসা করতে হলে একটা পেশেন্স লাগে। এই যা করছো সেটাতে ট্রাস্ট করো, ট্রাস্ট করে জাস্ট হোল্ড করো, আসবে রেজাল্ট, ওটা আসবে। যদি না আসে, গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। সেটা সেকেন্ড জিনিস হচ্ছে যে কিছুতে না বলবে না, যা পারো না শিখে করে দেবো। এটা ডেফিনেটলি একটা জিনিস যেটা আমরা ডে ওয়ান থেকে, মনে আছে প্রথম যে আমাদের ক্লায়েন্ট ছিল এই ক্যারাটে ইনস্ট্রাক্টরটা সামন্তক স্যার, ওনার একটা ফটোশুট করতে বলেছিল। ফটোশুট কি করে করে জানতাম না। আমি আর রৌনক, আমি রাত্রিবেলা আমরা লাইট ফাইট কোথা থেকে জোগাড় করে ফেলেছি, ক্যামেরা তো আমার ছিল, আমি গ্রিন স্ক্রিনও জোগাড় করে ফেলেছি, সবকিছু করে ফেলেছি। এবার ব্যাপারটা হচ্ছে সবকিছু আছে, করবো কি করে জানি না, করে কি করে জানি না। ওই দিন রাত্রিবেলা ইউটিউবে বসে আমি দেখছি যে হাউ টু সেট আপ আ লাইটিং, হাউ টু সেট আপ আ লাইটিং ফর আ পোর্ট্রেট পিকচার। খুঁজে যাচ্ছি, ফাইনালি পারলাম, বুঝলাম, তারপর গিয়ে ওখানে ইমপ্লিমেন্ট করলাম, জিনিসটা হলো। তো না কিছু তো বলবো না, সব শেখা যায় পৃথিবীতে, এমন কিছু নেই যেটা শেখার। যদি লোকেরা এটাই করে যেটা ওরা আগে করেছে, তাহলে হিউম্যানিটি এতটা এগোলো কি করে? কারণ কেউ না কেউ তো এমন একবার অ্যাটেম্প্ট করেছে যেটা পৃথিবীতে আর কেউ আগে অ্যাটেম্প্ট করেনি। সেম একটা ব্যাপার। সেকেন্ড কোয়েশ্চেনটা বল। এবার সেকেন্ডটা, যদি 20-22 বছরের ছেলে আমাকে আসতে চায় যে সে যদি এন্টারপ্রেনার হতে চায়, তোর কাছে আসে, কি সাজেশন তাকে দিবি? ভয় পাবেন, জিরো ভয়, যা ভেবেছো ওটা নিয়ে এগো। যদি প্রবলেম হয়, গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, চেঞ্জ ইউর প্ল্যান্স, বাট নেভার স্টপ রানিং। নেভার থিঙ্ক ফর এ সেকেন্ড যে যদি হবে, না হয়, না হলে না হবে ভাই। আর এটা আছে, যেরকম প্রথমবার যখন আমি ব্যবসা করার কথা ভেবেছিলাম, ইনভেস্টমেন্ট নেবো, আমার ফ্যামিলিও ভেবেছিল যে যদি আমি বিজনেস ফ্যামিলি থেকে যে ছেলেটা চাকরি করুক, একটা স্টেবল ইনকাম থাকুক, স্টেবিলিটি থাকুক লাইফে। কারণ আমার বাবাও অনেক মেজরিটি অফ হিজ লাইফ বেশ স্ট্রাগল করেছে বিজনেসে, একা সামলে, অনেক ডেট ফেট নিয়ে অনেক স্ট্রাগল ছিল, সেটা আমার মাও দেখেছে। তাই জন্য আমার মা বাবা ভাবতো যে ওরা একটা মানে স্টেবল লাইফ হোক। তখন আমরা ভাবছি যে কি করবো। রৌনককে আমি এটা যখন বলেছি, রৌনক একটা কথা বলেছে যেটা এখন আমার মাথায় ঘোরে, যে দেখ ভাই, 20 বছর বয়স, যদি এখন না রিস্কটা নিতে পারি, 30 বছরে কি পারবো রিস্কটা নিতে? তো সেটা এখন রেজোনেট করে যে বয়স আছে, এগিয়ে যেতে পারবো, তো যা করবো পারবো। নাইস। তো আমার আজকের পডকাস্টটা পার্সোনালি খুব ভালো লাগলো, কারণ দুটো কলকাতার ছোট্ট ছোট্ট দুটো ছেলে, 20-21 বছরের বয়স, যাদের মধ্যে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাই, মানে যখন ওদের স্টেজে আমি ছিলাম। আগেন যেটা মানে আমার বলার বা যেটা আমার দেখানো সবাইকে, যে কলকাতাতেও কোনো হাইপার কম্পিটিটিভ ব্যবসা হলেও সেটা যদি খুব মন দিয়ে, খুব প্যাশনেটলি করা যায়, সেখানেও ব্যবসাটাকে বড় করা যেতে পারে। এরাই কিন্তু তার এক্সাম্পলস। আজকের দিনে এত কম বয়সে এরা যদি এত ভালো একটা সেলস ফিগার অ্যাটেন্ড করতে পারে, আই এম প্রিটি শিওর যে নেক্সট 3-5 বছরে একটা হয়তো 10 হবে, 10টা হয়তো 15 হবে। আমার কাছে একজনের জন্য ভাত জোগাড় করা ইজ আ হিউজ ডিল। এরা 15 জনকে চাকরি দিতে পেরেছে এত কম বয়সে। আগেন সেম থিং, সেম অ্যানালজি, হয়তো 3-4 বা 5 বছর পর এরা হয়তো 100 জনকে এমপ্লয়মেন্ট দেবে, এর চেয়ে অনেক বড় অফিস নেবে। তো আমাদের লার্নিং কি হলো, যে যে কোনো ব্যবসা যদি ভালো করে করা যেতে পারে, তার একটা বড় মার্কেট আছে,
অ্যান্ড যে জায়গায় হোক না কেন, কলকাতা থেকে লোকে এত গালমন্দ করে যে কিছু নেই, সেটা আলটিমেটলি ভুল। আমরা হয়তো এক্সকিউজ দিই কিছু না করার, একটু ঘর থেকে বাইরে বেরিয়ে দেখুন, অনেকে অনেক কিছু করছে বা করতে চেষ্টা করছে। বাগড়ানা দিয়ে তাদেরকে মোটিভেট করুন, তাদেরকে এক্সপোজার দিন। এই চেন রিয়াকশনটা কিন্তু খুব ভয়ঙ্কর হবে, খুব লিদাল হবে। একজনকে দেখে আরেকজন মোটিভেটেড হবে, তাকে দেখে আরো 10 জন মোটিভেটেড হবে, অ্যান্ড সো অন। এই ব্যাপারটা চলেই যাবে। আজকের দিনে যদি বেঙ্গলকে ফ্লারিশ করতে হয়, তাদের স্টার্ট আপকে ফ্লারিশ করতেই হবে। এরাই হচ্ছে আমাদের জমির নিচের সেই ভিত। যাই হোক, আর বাড়াবো না। আগামী সপ্তাহে আমি আবার একটা বা দুটো ইন্সপিরেশনাল পার্সোনালিটিকে নিয়ে আসবো, যারা আপনাদেরকে মোটিভেট করবে, ইন্সপায়ার করবে। স্বপ্ন দেখতে থাকুন, আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, কলকাতাকে সাপোর্ট করতে থাকুন, বি কে সাপোর্ট করতে থাকুন। কথা দিচ্ছি আমরা সবাই মিলে একটা চেঞ্জ আনবই। থ্যাংক ইউ, টাটা।